ওই মালগুলো ওই মালগুলো তো দেখা যায়। দেখেন তো আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন কিনা? স্ক্রিন দেখা যায় না, তাই না? না স্যার। ওকে, জাস্ট এ মিনিট। যখন বন্দরে মাল আসবে, মালটা আসলে কি হবে? মালটা তো ছাড়াতে হবে নাকি? জি। হুম। এই মাল ছাড়ানোর আপনি যখন ব্যাংক থেকে ডকুমেন্টস নিয়ে আসবেন, এই ডকুমেন্ট যে ইম্পোর্টার, সে তো আসলে বন্দরের কার্যক্রম সবকিছু জানে না। কোন জায়গায় ডকুমেন্ট সাবমিশন করতে হয়, কোন জায়গায় অ্যাসেসমেন্টের জন্য নিতে হয়, কিভাবে ক্লাসিফিকেশন হয়। এই জন্য সরকার কিছু এজেন্টকে, কাস্টমস আইন অনুসারে কিছু এজেন্টকে অনুমোদন দিছে এই কার্যক্রম করার জন্য। কি কার্যক্রম? বন্দরে ডকুমেন্টকে সাবমিট করা এবং এই যে কনসাইনমেন্ট আসবে সেই কনসাইনমেন্ট শুল্কায়ন করে মাল বের করে দেওয়া। এই জন্য ওই এজেন্সিটার নাম হচ্ছে সিএনএফ এজেন্ট বা ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট। তার মানে আপনার পক্ষ হয়ে আমদানিকারক অথবা রপ্তানিকারকের পক্ষ হয়ে সে মাল ক্লাসিফিকেশনস এবং বের করার জন্য, হোক সেটা আমদানি হোক সেটা রপ্তানি, সকল প্রকার ভূমিকা পালন করবে। করার পরে সে মালটা বের করে দিবে। এই আর কি। ইম্পোর্ট হলে দেশের বাইরে বের করে দেবে, এক্সপোর্ট হলে দেশের বাইরে দিয়ে দেবে। ঠিক আছে? এটার জন্য তারা একটা ফিস পাবে। এই এই একটা অথরিটি, একটা একটা এজেন্ট সরকার নিয়োগ দেয়। সেই এদের একটা লাইসেন্স আছে, এদের একটা বিধিমালা আছে। এই বিধিমালার আওতায় তারা লাইসেন্সটা পায়, পরীক্ষা দিতে হয়, পাশ করলে সেটা দেয় একটা লাইসেন্স। এইটার নাম হলো সিএনএফ এজেন্ট, মিন ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট। ঠিক আছে? জি স্যার, আর থ্যাংক ইউ। কোনো প্রশ্ন? আর কোনো কিছু? আর স্যার, আমাদের দেশের যারা সিএনএফ এজেন্ট আছে, যখন আমরা আমাদের পোর্ট থেকে বিদেশে এক্সপোর্ট করব, এরাই কি ওই বন্দরে কাজ করবে না ওই না, ওই ইম্পোর্টারে? বন্দর আলাদা, দেশের বাইরে তো তারা আলাদা কাজ করবে। আমাদের বন্দরে কাজ করবার জন্য তো আমাদের গভর্নমেন্টের কাছ থেকে তাদের অনুমোদন নিতে হবে, তাই না? এখন এখানে ফ্রেইট ফরওয়ার্ডার আছে অথবা শিপিং কোম্পানির কোনো এজেন্ট যদি থাকে, তারা সেইভাবে অন্য দেশে কাজ করবে, সমস্যা নেই। ওই দেশের অনুমোদন যদি থাকে তার কাজ করবে, না থাকলে করবে না। আমাদের দেশে সিএনএফ এজেন্ট যারা আছে, আমাদের সরকারের কাছ থেকে তাদের লাইসেন্স নেওয়া আছে। ঠিক আছে? যদি তারা বড় জি। কোম্পানি হয়, বিদেশে তাদের অনুমোদন থাকে, তাহলে তারা করবে, না থাকলে করতে পারবে না। এটা আর কি। ঠিক আছে? জি স্যার, থ্যাংক ইউ। আর কোনো প্রশ্ন? না স্যার, আমার আপাতত নাই। ওকে। তাহলে আজকে আমাদের একেবারে এটা কথা ছিল না, আমি দেখলাম আমরা একটা ফরেন ট্রেডের পার্ট পড়লাম। আমাদের দুটো বিষয় আমরা এখন আমরা বাকি আমাদের মনে করছিলাম। একটা হলো ফাইন্যান্সিং। তো আপনারা যারা ফরেন এক্সচেঞ্জে কাজ করব, ফরেন ট্রেডের ম্যানেজার হব, কোনো ক্ষেত্রে যদি ব্যাংকের লোন লাগে অথবা অন্য কোনো প্রয়োজন হয়, তাহলে ফাইন্যান্সিংসটা আমাদের একটু জানার দরকার। আর একটা হলো ডব্লিউটিও, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনস রুলস অ্যান্ড রেগুলেশনস। বেসিক্যালি ডব্লিউটিও রুলস অ্যান্ড রেগুলেশনস যেগুলো আমাদের দেশে প্রয়োজন আমাদের ফরেন ট্রেডকে কন্ডাক্ট করবার জন্য, পরিচালনা করবার জন্য, আমরা মোটামুটি সেগুলো সব পড়ে ফেলছি আলাদা আলাদাভাবে। এই জন্য সেটা আমি এখানে আনি নাই। আজকে যেটা আনছি সেটা হলো ফরেন ফরেন এক্সচেঞ্জ, ফরেন ট্রেড ফাইন্যান্সিং, বৈদেশিক বাণিজ্যের অর্থায়ন কি করে করা হয়। সোজা কথা, ব্যাংকগুলো আমাদেরকে লোন দেয়, সরকার আমাদেরকে যে সাপোর্ট দেয়, সেই সাপোর্টগুলো ফরেন ট্রেডে কিভাবে হয় সেইগুলো আজকে আমরা একটু দেখবো। হ্যাঁ, এটা দেখতে যে আমরা যেটা দেখব সেটা হলো ফরেন ট্রেডের ফাইন্যান্সিং কিভাবে হয়, ফরেন ট্রেড ফাইন্যান্সিং কত প্রকার। এই ফাইন্যান্সিং দেখতে যে দেখবো আমদানি পর্যায়ে কি ফাইন্যান্সিং আছে, রপ্তানি পর্যায়ে কি ফাইন্যান্সিং আছে, এটার ইন্টারেস্ট সুদ ক্যালকুলেশন কি করে করা হয়, এটাতে কোনো সিকিউরিটি অথবা অন্য কোনো কিছু লাগে কিনা, এবং এই বিনিয়োগে যে সমস্ত আর্থিক প্রতিষ্ঠানগুলো আছে তাদের ঝুঁকি আছে কিনা, এইগুলো আমরা একটু বিবেচনায় নেব এবং এইগুলো আমরা একটু দেখব। এইটা দেখলে আমরা দেখব ফাইনালি আমদানিকারক এবং রপ্তানিকারক কিভাবে চূড়ান্তভাবে উপকৃত হয়। এবং ইম্পোর্টেড, ইম্পোর্ট এবং এক্সপোর্ট মিন
ফরেন ট্রেডের যে ফাইন্যান্সিং এটা ইকোনমিতে কিভাবে রোল প্লে করে, সেটা আজকে আমাদের একটু দেখার বিষয়। এখন এখন আমরা দেখব স্টেজেস অফ ফরেন ট্রেড ফাইন্যান্সিং ইন বাংলাদেশ। বাংলাদেশে ফরেন ট্রেড ফাইন্যান্সিং কিভাবে কাজ করে। মোস্ট অফ দ্য কমার্শিয়াল ব্যাংকস ইন বাংলাদেশ মেক ফাইন্যান্স ইন এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্টস বেসিক্যালি ইন টু ওয়েস। তার মানে বাংলাদেশের যে বাণিজ্যিক ব্যাংকগুলো আছে, বাণিজ্যিক ব্যাংকের কাজই হলো লোন দেয়া, ডিপোজিট কালেকশন করা। তো তারা যেরকম লোকাল মার্কেটে যেভাবে অর্থায়ন করে, আমদানি রপ্তানি বাণিজ্যকে তারা সেভাবে অর্থায়ন করে। এই আমদানি রপ্তানি বাণিজ্যকে কমার্শিয়াল ব্যাংকগুলো, এই বাণিজ্যিক ব্যাংকগুলো কিভাবে অর্থায়ন করে সেটা আমরা একটু দেখব। ফরেন ট্রেড ফাইন্যান্সিং এটা বেসিক্যালি দুইভাবে ফাইন্যান্স করে, একটা হলো ইম্পোর্ট আর একটা হলো এক্সপোর্ট। মেইন ইম্পোর্টের ক্ষেত্রে কিভাবে ফাইন্যান্স করে, এক্সপোর্টের ক্ষেত্রে কিভাবে করে। ইম্পোর্টের ক্ষেত্রে প্রি শিপমেন্ট একটা ফাইন্যান্স, পোস্ট শিপমেন্ট একটা ফাইন্যান্স। মেইন জাহাজি প্রি মানে আগে, শিপমেন্ট মানে জাহাজীকরণ, জাহাজীকরণের আগে, পোস্ট শিপমেন্ট মিন জাহাজীকরণের পরে। এক্সপোর্টে ঠিক দুটো শব্দই, যারা বিশেষজ্ঞ তারা দুটো শব্দই ব্যবহার করেছেন, প্রি শিপমেন্ট অ্যান্ড পোস্ট শিপমেন্ট। এই কয়টা জিনিস আপনারা মুখস্থ রাখবেন, মুখস্থ না রাখতে পারলে এটা হবে না, ঠিক আছে। এখন ইম্পোর্ট ফাইন্যান্সিং, ইম্পোর্ট ফাইন্যান্সিং এ আপনারা দেখলাম প্রি শিপমেন্ট এন্ড পোস্ট শিপমেন্ট। আমরা এইটা একটু ইলাবোরেটলি যাব। প্রি শিপমেন্টে কিভাবে ফাইন্যান্স করে, সেই ফাইন্যান্স গুলো কি কি প্রকার। একটা হলো ইররিভোকেবল লেটার অফ ক্রেডিট, আমরা এটা নিয়ে অনেক আলাপ করছি, আপনারা জানেন। ব্যাক টু ব্যাক লেটার অফ ক্রেডিট, এটা নিয়ে আমাদের অনেক আলাপ হয়েছে। কনফার্ম লেটার অফ ক্রেডিট, এইটা নিয়ে আমরা আলাপ করছি। লেটার অফ ক্রেডিট উইথ দ্য রিইম্বার্সমেন্ট, এটা নিয়ে আমরা আলাপ করছি। আর একটা হচ্ছে ইউফাস লেটার অফ ক্রেডিট, এইটা নিয়ে আমরা আলাপ করি নাই, নাকি করছি? বলেন তো, ইউপাস নিয়ে কি আমরা কোনো আলাপ করছি? না স্যার। অন্যগুলো তো আলাপ করছি। তাহলে বলেন তো কনফার্ম লেটার অফ ক্রেডিটটা কি? কনফার্ম লেটার অফ ক্রেডিটটা কি হবে? আমাকে একটু সহযোগিতা করতে হবে, কারণ হলো আমরা একেবারে শেষ পর্যায়ে, এখনো যদি আমরা না বলতে পারি তাহলে তো এই ক্লাস থেকে এরপরে ক্লাস হবে না, আমরা জানতে পারবো না, তাই না? তাহলে কনফার্ম লেটার অফ ক্রেডিটটা কি আমরা আলাপ করছি, আপনারা সবাই জানেন। তারপরে যদি দু একজন পারেন 1 মিনিট, 1 সেকেন্ড, 1 মিনিট না 30 সেকেন্ড যদি কেউ বলতে পারেন, বলবেন কেউ কিছু। কনফার্ম লেটার অফ ক্রেডিট কি? বলেন তো স্যার একজন। যে লেটার অফ ক্রেডিট স্যার আরেকটা ব্যাংক স্যার হচ্ছে যে ই দেয় আর কি, নিশ্চয়তা প্রদান করে, ঠিক আছে, তৃতীয় সে একটা হলো পক্ষ কনফার্ম ব্যাংক। ব্যাংক বা এক কনফার্ম লেটার অফ ক্রেডিট, তাই না? জি স্যার। তাহলে এইগুলো নিয়ে আমরা আলাপ করব, একটু হালকা হালকা আলাপ করব, আপনাদেরকে উপর টাচ করায় দেব। আর একটা হলো প্রি শিপমেন্ট মানে জাহাজীকরণের আগে, আর একটা হলো পোস্ট শিপমেন্ট মিন জাহাজীকরণের পরে। তাহলে জাহাজীকরণের পরে আমরা কি হবে, পেমেন্ট এগেইনস্ট ডকুমেন্টস, যেটাকে ব্যাংকগুলোকে বলে, সাধারণত সুদী ব্যাংকগুলোকে এটা ব্যবহারটা করা হয়, কনভেনশনাল ব্যাংক যেটা বলে পিএডি, পেমেন্ট এগেইনস্ট ডকুমেন্টস, এটা বলে পিএডি। আর একটা হলো লোন এগেনস্ট ইম্পোর্টেড মার্চেন্ডাইজ, মিন যে পণ্য আমি আমদানি করব সেটার এগেনস্টে লোন দিবে। আরটা আছে লোন এগেনস্ট ট্রাস্ট রিসিপ্ট, এটাকে সুদী ব্যাংকগুলো বলে এলটিআর, ইসলামী ব্যাংক বলে সুদো টিআর। হ্যাঁ, এগুলো নিয়ে আমরা একটা আলাপ করব। এবার আমরা দেখব এই যে প্রিশিপমেন্ট ফাইন্যান্সটা বললাম, এই প্রিশিপমেন্ট ফাইন্যান্সটা আসলে কি। Pre-shipment finance is a financial assistance extended to the importer before shipment of the goods by the exporter. আমরা আলাপ করছি সেটা। মাল জাহাজীকরণ হবে তার আগে আমরা ব্যাংক আমাদেরকে সাপোর্ট দিবে, কি সাপোর্ট দিবে? আর্থিক সাপোর্ট দিবে, সহযোগিতা করবে। এটা হলো প্রি-শিপমেন্ট। That is very much important in foreign trade since bank is giving unconditional payment guarantee to the shippers ব্যাংক স্ট্রিক্টলি কমপ্লাই উইথ। আমি যখন একটা এলসি ব্যাংক দিচ্ছে, এই জায়গাগুলোতে কি করে? আনকন্ডিশনাল আন্ডারটেকিং দেয়। এই ব্যাংকগুলো কি করে? যখন অ্যাট কনফার্মেশন থাকে
তখন আর একটা ব্যাংক সেইটাতে কনফার্ম করে, আপনারা যে কথাগুলো বললেন। আমরা বলছি রিইম্বার্সমেন্ট। রিইম্বার্সমেন্ট হলো সরাসরি, ভাই আমার অ্যাকাউন্টে টাকা আছে, তুমি টাকাগুলো নিয়ে যাবা। এগুলো ফাইন্যান্সিং। এই ফাইন্যান্সিং গুলো পণ্য জাহাজীকরণের আগে হয়। এইগুলোকে আমরা বলবো প্রি শিপমেন্ট ফাইন্যান্স। ঠিক আছে? এই প্রি শিপমেন্ট ফাইন্যান্সের প্রি শিপমেন্ট ফাইন্যান্স কি, প্রি শিপমেন্ট ফাইন্যান্স কি রোল প্লে করে, প্রি শিপমেন্ট ফাইন্যান্সের সিগনিফিকেন্স আমরা দেখলাম। আমরা টাইপস অফ ফাইন্যান্স দেখছি প্রি শিপমেন্ট ইম্পোর্টের ক্ষেত্রে, সেগুলো আমরা আলাপ করছি আগে। এইগুলো আমরা একটু ডিটেল দেখবো এখন। হ্যাঁ, irrevocable letter of credit, the guarantee of payment where the terms and conditions cannot be modified or cancelled after being issued। আমরা এখানে লেটার অফ ক্রেডিট আলাপ করে দেখছি। আমাদের ফরেন ট্রেড হবে লেটার অফ ক্রেডিটের মাধ্যম দিয়ে। লেটার অফ ক্রেডিট মিন ইট রিভোকেবল লেটার অফ ক্রেডিট। এই লেটার অফ ক্রেডিট ইট রিভোকেবল এর অর্থ হচ্ছে অপ্রত্যাহারযোগ্য, মিন একবার যদি স্থাপন হয় এইটা আর পরিবর্তন করা যাবে না। কার কার সম্মতি ছাড়া পরিবর্তন করা যাবে না? আমদানিকারক, রপ্তানিকারক এবং মধ্যস্বত্বভোগী হিসাবে ব্যাংক। এই তিন পক্ষের সম্মতি ছাড়া ইররিভোকেবল লেটার অফ ক্রেডিট পরিবর্তন করা যাবে না। আবার লেটার অফ ক্রেডিটের সংজ্ঞাতে আমরা দেখছি ইটস দ্য আনকন্ডিশনাল আন্ডারটেকিং টু মেক দ্য পেমেন্ট। কাজে ব্যাংক কি করছে, এই রিভোকেবল লেটার অফ ক্রেডিটে একটা ঝুঁকিতে যাচ্ছে, সে তার ফাইন্যান্সের ইনভলভমেন্ট থাকছে। যদি কোনো কারণে প্রবলেম হয়, এলসিতে ইম্পোর্টার যদি ডকুমেন্টস রিলিজ না করে, ব্যাংক ইজ বাউন্ড টু মেক দ্য ফুল পেমেন্ট টুয়ার্ডস দ্য অ্যাডভাইজিং ব্যাংক, মিন এক্সপোর্টারের ব্যাংক, সেটা করতে হবে। এটা হলো প্রি শিপমেন্ট ফাইন্যান্সের প্রথম পার্ট। দ্বিতীয়টা হলো ব্যাক টু ব্যাক লেটার অফ ক্রেডিট। আমরা ব্যাক টু ব্যাক লেটার অফ ক্রেডিটের আলোচনা করছি। আলোচনা করতে গিয়ে বলছি ব্যাক টু ব্যাক, হোয়াট ইজ কল্ড দ্য ব্যাক টু ব্যাক এলসি। সোজা কথা হলো একটা মাস্টার এলসি কে ভিত্তি ধরে যখন তার পিছনে বা ব্যাকে একাধিক ইম্পোর্ট এলসি খোলা হয়, মিন একটা এক্সপোর্ট এলসি আছে আমার, এটাকে আমি ধরবো মাস্টার এলসি। এই মাস্টার এলসির বিপরীতে তার উপকরণ আমদানির জন্য যখন একাধিক আমদানি এলসি করব, সেটাকে বলবো ব্যাক টু ব্যাক এলসি। মেন এক্সপোর্ট এলসির পিছনে পিছনে একাধিক এলসি। এই ব্যাক টু ব্যাক এলসি যখন করি, এক্সপোর্ট এলসি কে ধরা হয় মূল ভিত্তি। এখানে যদি সিকিউরিটি নাও থাকে, ব্যাংকগুলো কি করে, যে এক্সপোর্টার যে পণ্য শিপমেন্ট করবার জন্য একটা এলসি নিয়ে আসছে, সেখানে অতিরিক্ত সিকিউরিটি ক্লেম নাও করতে পারে, অধিকাংশ ক্ষেত্রে করে না। তাহলে সেখানে ব্যাংকের একটা ফাইন্যান্সিং আছে। এটা হলো ব্যাক টু ব্যাক লেটার অফ ক্রেডিট। আমরা দেখি আমরা আর্টিকেলগুলোতে কি লিখছি সেটা একটু দেখবো। এ বেনিফিশিয়ারি ইউজেস দ্য এক্সপোর্ট এলসি এ সিকিউরিটি ওপেন আপ দ্য সেকেন্ড এলসি। সোজা কথা, আমার একটা এলসি, আমরা যে কথা আগেই বলছি, আমার একটা এলসি আছে, এটা হলো আমার প্রধান এলসি বা মাস্টার এলসি। এর বিপরীতে আমি কি করব, আলাদা 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 এলসি করব। আমরা উদাহরণ দিয়ে যখন মেইন সময় আলাপ করছিলাম টাইপস অফ দ্য এলসি, তখন দেখছি আমার মাস্টার এলসি কি, 1,00,000 পিস শার্ট আমি এক্সপোর্ট করব। দিস ইজ মাই মাস্টার এক্সপোর্ট এলসি। এই যে শার্ট এক্সপোর্ট করব, এক্সপোর্ট করতে গেলে আমার ফ্যাব্রিক্স লাগবে। এই ফ্যাব্রিক্স আমি চায়না থেকে ইম্পোর্ট করব। তাহলে শার্ট তৈরির ফ্যাব্রিক্সের জন্য আমি একটা এলসি করব। ওই মাস্টার এলসি কে মূল ধরে, এই মাস্টার এলসি কে মূল ধরে ফ্যাব্রিক্স ইম্পোর্টের জন্য যে এলসি আমি চায়নাতে দিব, এটা হলো ইম্পোর্ট এলসি। মিন আমার মাস্টার এলসি ছিল এক্সপোর্ট এলসি, ব্যাক টু ব্যাক হবে ইম্পোর্ট এলসি। এবার হলো আমার জিপার লাগবে, আমার বাটন লাগবে, আমার ইয়ান লাগবে, আমার কালার লাগবে, বক্রম লাগবে, অনেক কিছু লাগতে পারে। এইগুলোর জন্য আমি যদি আলাদা আলাদা এলসি করি, প্রত্যেকটা এলসি হবে ওই মাস্টার এলসির বিপরীতে ব্যাক টু ব্যাক এলসি। সেপারেট ইম্পোর্ট ক্রেডিট ইন ফেভার অফ দ্য সাপ্লায়ার। ব্যাক টু ব্যাক মানে সেপারেট ক্রেডিট, means separate LC. The beneficiary of this LC may be located inside or outside of the country original beneficiary's country.
এই এলসিটা কোথায় যাইতে পারে? এই ব্যাক টু ব্যাক এলসি আমি বাংলাদেশ থেকে এক্সপোর্ট করব, রপ্তানি এলসি পেয়েছি আমি আমেরিকা থেকে। আমার এই ব্যাক টু ব্যাক এলসি আমি বাংলাদেশেও খুলতে পারি, এই ব্যাক টু ব্যাক এলসি আমি চায়নাতেও খুলতে পারি, ইভিন ব্যাক টু ব্যাক এলসি আমি আমেরিকাতেও দিতে পারি ফর ইম্পোর্টেশন অফ দ্য র মেটেরিয়ালস। এই জায়গায় কোনো প্রশ্ন আছে কিনা? আমরা এটা নিয়ে ডিটেল আলাপ করছি, এটা নিয়ে কেউ বুঝতে এখনো কোনো সমস্যা আছে কিনা? থাকলে একটু ব্যাক প্রশ্ন টু করতে ব্যাক পারেন। এলসি তে স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হুম। স্যার ওই যে আমাদের যে মাস্টার এলসি থাকে, মাস্টার এলসির এগেনস্টে কি স্যার কত পার্সেন্ট ব্যাক টু ব্যাক এলসি দেওয়া যায়, এরকম কোনো কিছু আছে নাকি স্যার? আছে নাকি আছে আছে, অ্যারাউন্ড 80% পর্যন্ত করা যায়। 80%? জি স্যার, থ্যাংক ইউ। ওকে, আর আর কোনো কিছু? না স্যার, ব্যাক টু ব্যাকটা ওকে হচ্ছে আর কি, আমরা করি ওকে তো। ওকে ওকে। কনফার্ম লেটার অফ ক্রেডিট, কনফার্ম লেটার অফ ক্রেডিট নিয়ে বলছি, আমরা আলাপ করেছি, এটা নিয়ে আমরা আর বেশি কথা বলবো না, কথা বললে আমরা পরে আলোচনাগুলো শেষ করতে পারবো না। তারপরে একটু আমরা রিভিশনে যখন আসছি বলি কনফার্ম লেটার অফ এলসি বলি। বাংলাদেশের একটা ব্যাংক যখন জাপানের একটা ব্যাংকে এলসি দিল, জাপানের ওই ব্যাংক তো এলসিটা নিবে, অ্যাডভাইস করবে। এলসি হলো আনকন্ডিশনাল আন্ডারটেকিং টু মেক দ্য পেমেন্ট। তো জাপানের ব্যাংক যখন মনে করে বাংলাদেশের ব্যাংক আন্ডারটেকিং দিচ্ছে কিন্তু তার টাকা নাই, তখন সে আর শোনা যাচ্ছে না? হ্যাঁ, শোনা যায় না? এখন শোনা যাচ্ছে, একটু আগে শোনা যায়নি। আচ্ছা, সবাই কি শুনতে পাইছে নাকি শুনি একা? না স্যার, শোনা গেছে, আমাদের শোনা গেছে, শুনতে পারছি আমরা। ওকে ওকে, তাহলে আপনার লাইনটা একটু ঠিক করে নেন, আমার এখানে আমি সমস্যা দেখতে পাইনি আর কি। হ্যাঁ, তাহলে কনফার্ম লেটার অফ ক্রেডিট হলো যখন অ্যাডভাইজিং ব্যাংক সন্দেহ প্রকাশ করে যে ইস্যুইং ব্যাংক আমার কন্ডিশন দিচ্ছে, আন্ডারটেকিং দিচ্ছে কিন্তু তার টাকা নাই, তখন সে তৃতীয় একটা ব্যাংকের কনফার্মেশন চায়, এবং ওই তৃতীয় ব্যাংক যখন পেমেন্টের কনফার্মেশন দেয় সেটাকে বলা হয় কনফার্ম লেটার অফ ক্রেডিট বা অ্যাড কনফার্ম লেটার অফ ক্রেডিট। হ্যাঁ, এইটাতে কি হয়, তারা একটা চার্জ নেয়, এবং এই চার্জ আলটিমেটলি যে ইম্পোর্টার তাকে পেমেন্ট করতে হয়, অথবা যদি এলসিতে বলে যে না এই চার্জ এক্সপোর্টার দিবে, তাহলে এক্সপোর্টার সেটা পরিশোধ করে। হ্যাঁ, এর একটা চার্জও আছে এটা। তাহলে কনফার্ম লেটার অফ ক্রেডিট হলো এট কনফার্ম লেটার বা ডাবল লেটার অফ ক্রেডিট। এইটা করতে যে এই যে বাংলাদেশের ব্যাংক, তার এইচএসবিসি হোক, স্ট্যান্ডার্ড চার্টার্ড হোক বা টোকিও মিৎসুবিশি হোক, এই ব্যাংকের সাথে একটা কন্ট্যাক্ট করা লাগে, একটা চুক্তি করা লাগে। ওই চুক্তিতে তার ফাইন্যান্স ইনভলভমেন্ট আছে। এই ফাইন্যান্সের ইনভলভ হচ্ছে শিপমেন্টের আগে। আমরা এটা নিয়ে আলাপ করিনি। 4 নম্বরে আছে ইউপাস এলসি। ইউপাস এলসিটা আপনারা একটু মন দিয়ে শিখবেন। আমরা ডেফার্ড এলসি আলাপ করছি, আমরা ইউজেন্স এলসি নিয়ে আলাপ করছি। ডেফার্ড এলসির বক্তব্য হলো আমি এলসি করলাম, মাল আসবে, টাকা দেব দেরি করে, কারণ ডেফার্ড এর অর্থ হচ্ছে দেরি করা। ঠিক আছে, ইউজেন্স এর অর্থ হলো দেরি করা। ঠিক আছে, দেরি করে দেব। ইম্পোর্টের ক্ষেত্রে আমরা শব্দটা ব্যবহার করি ডেফার্ড, আর এক্সপোর্টের ক্ষেত্রে শব্দটা ব্যবহার করি ইউজেন্স। জিনিস মোটামুটি একই। তাহলে হোয়াট ইজ দ্য ইউপাস? হোয়াই দ্য টার্ম ইউপাস হ্যাজ কাম টুয়ার্ডস দ্য লাইট। হ্যাঁ, আলোর দিকে কেন এটা আসলো? ডেফার্ড আর ইউপাস তো আছে, তাহলে আমরা এটা কেন, এটা কেন আনছি? ডেফার্ডের ক্ষেত্রে হলো, ডেফার্ডের ক্ষেত্রে আমরা দেখছি বাংলাদেশের এশিয়ায় র মেটেরিয়ালস ইম্পোর্ট করছে চায়না, চায়না ব্রোনব্যাকের কাছ থেকে। চায়না ব্রোনব্যাক 5 মাস বাকি দিচ্ছে, 3 মাস বাকি দিচ্ছে এসিআই কে। মিন আজকে মাল আসছে, 3 মাস পরে চায়না ব্রোন ব্যাংক পেমেন্টটা পাবে, এটা হলো ডিফার্ড। আর ইউপিএস, ইউপাস ঠিক এইরকম ব্যাপার, এইরকম ব্যাপার। এখানে এখানে কি হচ্ছিল, ডিফার্ডের ক্ষেত্রে চায়না ব্রোন 6 মাস 3 মাস পরে পেমেন্ট পাচ্ছে, এশিয়ায়ও 3 মাস পরে পেমেন্ট দিচ্ছে। তা যখন বাকির লেনদেন হচ্ছে, ইউপাসও বাকি, তাহলে কেন আরেকটা নতুন শব্দ আধুনিক ট্রেড ব্যবস্থায় সংযুক্ত হচ্ছে, সেটা আমরা একটু দেখব। ইউপাস লেটার অফ ক্রেডিট, ইউপাস এলসি ইজ অ্যান ইউসেন্স লেটার অফ ক্রেডিট payment system where payment is made on a side basis to the exporter, but the payment of the buyer will be made to issuing bank at the usance term. তাহলে ইউপাসের অর্থ হচ্ছে কি, ইউজেন্স লেটার অফ ক্রেডিট পেমেন্ট সিস্টেম। ইউপাস ইউজেন্স লেটার অফ ক্রেডিট
পেমেন্ট সিস্টেম। তার মানে আমরা বলছি ইউজেন্স মানে বাকি, ডেফার্ড মানেও বাকি। ডেফার্ড পেমেন্টে হলো চায়না ব্রন একটা $1,00,000 র মেটেরিয়ালস দিয়েছে এসিআই কে। এসিআই ইসলামী ব্যাংক থেকে সেই ডকুমেন্টস গুলো নিয়ে গেছে, ডকুমেন্টস গুলো নিয়ে মাল ছাড়াইছে, চুক্তি অনুসারে 2 মাস পরে চায়না ব্রনকে পেমেন্ট করছে। এটা হলো ডেফার্ড। ইউপাসের ভিতরে পার্থক্য হলো এখানেও এখানেও কি করবে, এখানে ইসলামী ব্যাংকে টাকা পরিশোধ করবে এসিআই 2 মাস পরে, ইসলামী ব্যাংক 2 মাস পরে পেমেন্টটা দিবে। এই পর্যন্ত ঠিক আছে। কিন্তু এর আগের বাক্যটুকু বলি, চায়না বোরন টাকাটা সাইড বেসিস পাবে। তো চায়না বোরন কেন সাইড বেসিসে, সাইড বেসিসে কে দেবে তাকে? আর একটা থার্ড ব্যাংকের ইনভলভমেন্ট থাকবে। ওখানে যেরকম কনফার্মিং ব্যাংক ছিল আগের এলসিতে আমরা দেখলাম, এখানে এখানে এই জায়গায় একটা কনফার্মিং ব্যাংক ছিল, ঠিক এই জায়গায় আর একটা ব্যাংক চলে আসবে। সে কি করবে, এই চায়নার ডকুমেন্টস আসার সাথে সাথে ওই ব্যাংক হলো সে টোকিও মিৎসুবিশি চায়না ব্রোনের ব্যাংকে পেমেন্টটা দিয়ে দেবে। চায়না ব্রোন আগে 2 মাস পরে পেমেন্ট পাচ্ছিল, এখন চায়না ব্রোন 2 মাস পরে পাবে না, চায়না ব্রোন সাইড বেসিসে পেয়ে যাবে। হ্যাঁ, আর কি করবে, ওই সাইড বেসিসে কে দেবে, ব্যাংক টোকিও মিৎসুবিশি পেমেন্টটা করে দেবে। ঠিক 2 মাস পরে যখন এসিআই ইসলামী ব্যাংকে পেমেন্টটা দিবে, ইসলামী ব্যাংক 2 মাস পরে ব্যাংক টোকিও মিৎসুবিশিকে পেমেন্ট করে দেবে উইথ দা ইন্টারেস্ট। এটা হলো ইউপাস এলসি। কেউ বুঝছেন কিনা, কেউ সন্দেহ আছে কিনা, কেউ সংশয় আছে কিনা, এটুকু বোঝার জন্য ডিফারেন্স বিটুইন ডেফার্ড এলসি অ্যান্ড ইউপাস এলসি। ডেফার্ড এলসিতে 2টো ব্যাংকের অন্তর্ভুক্তি থাকে, ইউপাস এলসিতে 3টা ব্যাংকের অন্তর্ভুক্তি থাকে। ডেফার্ড এলসিতে ইম্পোর্টার টাকা দিলেই ডেফার্ড মেয়াদের পরে 2 মাস পরে এক্সপোর্টার পায়। ইউপাস এলসিতে এক্সপোর্টার সরাসরি সাথে সাথে সাইড বেসিস পেমেন্ট পেয়ে যায়, সেটা ইম সেটা থার্ড ব্যাংক পেমেন্ট করে। এখানে যেটা করলো টোকিও মিৎসুবিশি, কিন্তু ইম্পোর্টার ঠিক ওই 2 মাস পরে পেমেন্টটা তার ব্যাংকে পরিশোধ করে। এই সময় ইস্যুইং ব্যাংক ওই যে ব্যাংক সাইড বেসিস পেমেন্ট করে দিছিল সেই ব্যাংকে টাকাটা পরিশোধ করে উইথ utmost interest. This is the difference and this is the significance and clarification of deferred LC and UFAS LC. বুঝছেন কিনা, কোনো সমস্যা সন্দেহ আছে কিনা, সবার বোধগম্য হয়েছে কিনা একটু বলবেন। জি স্যার, জি বুঝতে স্যার, পারছি। কোনো ঝামেলা নাই তো ভাই। এটা এটা অনেক সময় অনেকে বুঝতে পারে না, বইয়ে অনেক ভাবে লেখা আছে, খুব শক্তভাবে আমরা সহজে বুঝলাম। এই ইউপাস এলসির সাথে আপনারা এর আগে পরিচিত ছিলেন কতজন একটু বলবেন তো? জি স্যার, আমি পরিচিত ছিলাম। আপনি ছিলেন, আর আর কেউ? আমরা দেখলাম একটা বড় অংশ পরিচিত ছিল না, তারপরেও যে আপনারা এত সহজে এটা বুঝতে পারছেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, তারপরে লেটার অফ ক্রেডিট উইথ রিইম্বার্সমেন্ট। আমরা এলসিটা দেখছি, অনেক সময় কি হয়, ব্যাংকগুলো বলে যখন ভালো পার্টি হয়, খুব ডিমান্ডেবল প্রোডাক্ট হয়, তখন ব্যাংকগুলো কি বলে, পার্টি কি বলে, ভাই আমাকে তোমার টিটি দিতে হবে। এখন অনেক সময় ইস্যু আছে, টিটি আমাদের আমাদের কিছু বাধ্যবাধকতা আছে, আমরা টিটি জানি। আমরা পেমেন্ট গেটওয়ে, ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে গুলো যখন দেখছি, তখন আমরা ডিফারেন্ট পেমেন্ট গেটওয়ে, বিভিন্ন পেমেন্ট গেটওয়ের কথা আলাপ করছি। সেখানে টিটি মিন ক্যাশ ইন অ্যাডভান্সের কথা আলাপ করছি, লেটার অফ ক্রেডিটের কথা আলাপ করছি, ডকুমেন্টারি কালেকশনের কথা আলাপ করছি, ওপেন অ্যাকাউন্টের কথা আলাপ করছি, কনসাইন বেস সিস্টেমের কথা আলাপ করছি। এই বিষয়গুলো আছে, 4টা বিষয়ের উপরে, 4টা পেমেন্টের উপরে আমরা জোর দিয়েছি। সেটা হলো ক্যাশ ইন অ্যাডভান্স, লেটার অফ ক্রেডিট, ডকুমেন্টারি কালেকশন অ্যান্ড ওপেন অ্যাকাউন্ট। এখন এই লেটার অফ ক্রেডিটের আমরা অনেকগুলো সিস্টেম দেখলাম। আমরা ডেফার্ড দেখলাম, সাইড দেখলাম, কনফার্ম দেখলাম, আর একটা হচ্ছে রিইম্বার্সমেন্ট। হোয়াট ইজ দ্য রিইম্বার্সমেন্ট? রিইম্বার্সমেন্টের অর্থ হলো পরিশোধ করা। এইটা আমরা দেখছি, আমরা যখন ট্রেড করি, বাংলাদেশের ইসলামী ব্যাংক চায়নার সাথে ট্রেড করতে চায়, ব্যাংক অফ চায়না তার একটা অ্যাকাউন্ট মেনটেন করে। কি অ্যাকাউন্ট মেনটেন করে? তার লেনদেন করবার জন্য, পেমেন্ট পরিশোধ করবার জন্য একটা অ্যাকাউন্ট করে। এই অ্যাকাউন্টটাকে কি বলে? আমরা আলাপ করছি
নষ্ট অ্যাকাউন্ট, ভেরি মাচ গুড। তো চায়নার একটা ভালো কোম্পানি, তাদের অসম্ভব ডিমান্ডেবল টাকা। এখন চায়নার কোম্পানি দিল, চায়না ফরেক্স দেখলো যে বাংলাদেশে ডকুমেন্টস গেলে পেমেন্ট আসতে অনেক দেরি হয়, সেই জন্য বললো যে ভাই নো, তুমি আমাকে এলসি দিবা। এই এলসি আমি যখন ডকুমেন্ট সাবমিট করব, আমি ব্যাংকে ডকুমেন্ট সাবমিট করে টাকা নিয়ে যাব, কিন্তু সেটা ডকুমেন্ট নেগোসিয়েশন হবে না। আমি ডকুমেন্ট পারচেজ করব না, সেল করব না ব্যাংকের কাছে, ব্যাংক আমার কাছ থেকে পারচেজও করবে না। তোমার ব্যাংকের অ্যাকাউন্টে টাকা থাকবে, আমি ডকুমেন্ট জমা দেবো, ব্যাংক তোমার অ্যাকাউন্ট ডেবিট করে আমাকে টাকা দিয়ে দেবে। এই যে ইসলামী ব্যাংক, ব্যাংক অফ চায়নার সাথে একটা অ্যাকাউন্ট মেনটেন করছে, এই অ্যাকাউন্টে সাফিসিয়েন্ট টাকা জমা থাকে, মেইন ডলার জমা থাকে। তখন চায়না ফরেক্স কি করলো, এই ব্যাংক অফ চায়নাতে ডকুমেন্ট জমা দিল। ইসলামী ব্যাংক টাকা পরিশোধ করার আগেই ব্যাংক অফ চায়না ওই অ্যাকাউন্ট ডেবিট করে তার পার্টি চায়না ফরেক্সকে টাকাটা দিয়ে দিল, দিয়ে ডকুমেন্ট পাঠালো, আবার ইসলামী ব্যাংকে বলে দিল আমি টাকাটাও তোমার অ্যাকাউন্ট থেকে পরিশোধ করেছি, এই নাও পেমেন্ট ইনস্ট্রাকশন। এই জন্য ইসলামী ব্যাংক টাকা দেওয়ার আগে ইসলামী ব্যাংকের নির্দেশনা অনুসারে যখন ব্যাংক অফ চায়না ডকুমেন্ট জমা দেওয়ার সাথে সাথে, ওই ডকুমেন্ট দেওয়া মানে সাবমিশন, সাবমিশন মিন আইনের ভাষায় আমরা যেটা বলছি প্রেজেন্টেশন, ওই প্রেজেন্টেশন যখন দিল, তখন ব্যাংক অফ চায়না যে পেমেন্টটা করে দিল ডকুমেন্ট জমা দেওয়ার সাথে সাথে, ডকুমেন্ট প্রেজেন্ট করার সাথে সাথে, এইটাকে বলা হয় রিইম্বার্সমেন্ট। কোনো সন্দেহ আছে? বোঝা গেছে এটা? কেউ কোনো কোশ্চেন জি বুঝেননি স্যার, এমন কেউ আছেন কিনা? বুঝতে পারছি। ওকে, থ্যাংক ইউ। একটু পরে জিজ্ঞেস করলে তো আবার বলবেন যে কি শুনছিলাম মনে নাই, নাকি? হুম, নাকি মনে থাকবে? থাকবে ইনশাল্লাহ। থাকবে ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা এবার দেখবো পোস্ট শিপমেন্ট ফাইন্যান্স। ডিফারেন্স ইন বিটুইন প্রি শিপমেন্ট and post shipment we have discussed. Very much issue is that stage 1 is the before shipment, mean pre shipment, আর after shipment, that is post shipment। মাল জাহাজীকরণ হয়ে গেছে, সেই জায়গাগুলোতে ইম্পোর্টের ক্ষেত্রে ব্যাংক কিভাবে ফাইন্যান্স করে আমরা একটু দেখি। আমরা কি লিখছি? পোস্ট শিপমেন্ট finance is a financial assistance extended to the importer after shipment of the goods by the exporter. That is very much important in foreign trade, since bank is giving financial support to the importer without its self finance involvement. আমরা আলাপই করছি এটা, ব্যাংক টাকা দিচ্ছে, তখন যে ইম্পোর্টার তার নিজের টাকা তো আর লাগবে না, নিজের টাকা লাগছে না, কাজে ইম্পোর্টারে যদি নিজের টাকা নাও থাকে, ক্যাশ টাকা নাও থাকে, ব্যাংকের টাকা নিয়েই সে ব্যবসা করতে পারে। এই জন্য ট্রেডে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে টাইপস অফ পোস্ট শিপমেন্ট ফাইন্যান্স, আমরা বলছি পেমেন্ট এগেইনস্ট ডকুমেন্টস, এটা আমরা কি বলছিলাম, সুদী ব্যাংক এটাকে বলে পেমেন্ট এগেইনস্ট ডকুমেন্টস, বা সংক্ষেপে বলে পিএডি। অধিকাংশ যারা সুদী ব্যাংকের সাথে, সুদী ব্যাংক আমরা এখানে বলবো না, কনভেনশনাল ব্যাংক। বাংলাদেশে টু টাইপস ব্যাংক আর সাস্টেইনিং ইন বাংলাদেশ, ওয়ান ইজ ইসলামী ব্যাংক এন্ড আদার ইজ কনভেনশনাল ব্যাংক। এই কনভেনশনাল ব্যাংক মিন ইন্টারেস্ট বেসড ব্যাংক। এই ইন্টারেস্ট ব্যাংকগুলো কি করে, ডকুমেন্ট আসে, সোজা কথা ডকুমেন্ট আসলো, শিপমেন্টটা আসে না, মানে জাহাজটা পৌঁছায় নাই। এখন আমরা তো দেখছি সাইড বেসিস হলেও, আমরা ইউসিপিডিসি আমাদেরকে বলছে bankers will get 5 days time to scrutinize the documents following the presentations for making the payment। আমাকে তো পেমেন্ট করতে হবে অন সাইড বেসিস, হ্যাঁ। তো মাল তো আসে নাই, ইম্পোর্টারও টাকা দিচ্ছে না। এই সময় কি করে, এই সময় ডকুমেন্ট কোনো ডিসক্রিপেন্সিও নাই, অ্যাকুরেট ডকুমেন্ট, ক্লিন ডকুমেন্ট, কমপ্লাইং প্রেজেন্টেশনস আমরা যেটা বলছি, আমরা শিখছি মিন ডকুমেন্ট আমি যেভাবে চাইছিলাম এলসি টেক্সটে সেইভাবে দিছে, ডকুমেন্টস ইউসিপিডিসি কে ফুললি কভার করছে, ডকুমেন্ট আইএসবিপি মিন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ব্যাংকিং প্র্যাকটিস কে ফুললি কভার করছে। আমি এখানে ডকুমেন্টসে কোনো দোষ ত্রুটি খুঁজে পাই নাই, ডিসক্রিপেন্সি পাই নাই, তাহলে আমাকে পেমেন্ট দিতে হবে। এখন জাহাজ তো আসে নাই,
ইম্পোর্টার বলছে ভাই আমি জাহাজ আসুক তারপরে আমি টাকা দেবো। হ্যাঁ, সে হয়তো $10 লাখ এলসি, $1 লাখ দিয়ে এলসি করছে, $9 লাখ ব্যাংকের কাছে বাকি। এই $9 লাখ যখন কি করবে, ব্যাংক একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবে ওই কাস্টমারের নামে, একটা লোন অ্যাকাউন্ট। ওই লোন অ্যাকাউন্ট ক্রিয়েট করে এই ডকুমেন্টসের এগনেস্টে সেই টাকাটা এক্সপোর্টারের ব্যাংকে দিয়ে দেবে। এটাকে বলা হয় পেমেন্ট এগেইনস্ট ডকুমেন্টস, বা সংক্ষেপে বলা হয় পিএডি। যারা কনভেনশনাল ব্যাংকে চাকরি করে তারা প্যাড 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 এই শব্দটা ব্যবহার করে, প্যাড মিন পিএডি। কোনো প্রশ্ন আছে কিনা, বুঝতে পারছেন কিনা? বোঝা স্যার গেছে? বুঝতে পারছি। হ্যাঁ, জি স্যার। জি বুঝতে স্যার। পারছেন তো? জি। তো আমরা এখানে এখানে আলাপ করলাম, আমি জানি না পরে আসছে কি না, আমরা এখানে কনভেনশনাল ব্যাংকের কথা বললাম। আমরা কিন্তু আহ, এলটিআর আহ, কখন আসবে স্যার? হ্যাঁ, এলটিআর 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 একটা আমি কি এলটিআর এ গেছি এখনো? না স্যার আছে। এলটিআর যখন যাব, আপনাদের প্রশ্ন হলো নেভার গো টু দা ফরওয়ার্ড। বাংলায় একটা ছোটবেলায় আমরা শব্দ শুনছি না, ঘোড়ার আগে গাড়ি দাঁড়ানো যাবে না। যায় কি? ঘোড়ার আগে যদি গাড়ি যায় সেই গাড়ি কি চলে? না স্যার। আমরা এখনো যাইনি। ডেফিনিট উই হ্যাভ দ্য অপশন, উই হ্যাভ ডিসকাস দ্য এলটিআর, উই হ্যাভ ডিসকাস দ্য এলআইএম, মেইনলি উই উইল গো দেয়ার। নাও উই আর ডিসকাসিং দ্য জাস্ট প্রিভিয়াস স্টেজ অফ দ্য এলটিআর। এলটিআর কখন হবে? যখন আমার ডকুমেন্ট আসবে। ওই যে একজন প্রশ্ন করলেন ক্লিয়ারিং ফরওয়ার্ডিং সিএনএফ এর কাজ কি, সিএনএফ যখন বন্দর থেকে মাল রিলিজ করে দিবে, এই মাল আমি তো পিএডি করে টাকা দিলাম, তাহলে ব্যাংকের কি করলাম, ব্যাংকে আমার ডকুমেন্টস নেওয়ার জন্য টাকা দেওয়ার দরকার ছিল ইম্পোর্টারে। ইম্পোর্টার টাকা দিতে পারে নাই, তার একটা ক্রেডিট লিমিট আছে, ক্রেডিট লাইন আছে। সে মাল কি করলো, বললো যে ভাই আমি আর টাকা আদৌ দেবো না, তোমার এখন আমার ওই লোন অ্যাকাউন্ট ডেবিট করো আর মাল তোমার গোডাউনে রাখো। এটাকে হলো লিভ। ঠিক আছে, লোন এগেইনস্ট ইম্পোর্টেড মার্চেন্ডাইজ আমরা আলাপ করবো ওইটা। এখন আমরা এটা পিএডির কথা বললাম, আমরা এখানে এটা মনে হয় আসে নাই, এমআইবি। হ্যাঁ, এমআইবি বলে, এটা হলো এমইউ আর এ বি এইচ এ মুরাবাহা ইম্পোর্ট বিলস। সুদী ব্যাংকের সাথে ইসলামী ব্যাংকের কিছু পার্থক্য আছে যেটা আমরাকে বলি, ঠিক একই কাজ। যে বিষয়টা আমরা বললাম এইটার একটু প্রক্রিয়া ভিন্নভাবে ইসলামী ব্যাংকগুলো করে, সেটাকে বলা হয় এটা। আমরা এটা নিয়ে আলাপ করে ফেলছি, যেটাই পিএডি মেকানিজম কম বেশি বিলস এক। ইসলামী ব্যাংকের ফাংশন হলো একই, সেটা হলো ওরা বলে এমআইবি। যেটাকে বলছে প্যাড, এটাকে বলছে এমআইবি, মুরাবাহ ইম্পোর্ট বিলস। কাজে দেখা গেল যে এই ব্যবস্থাটা দুটো ব্যাংকেই আছে, কারণ ইন্টারন্যাশনাল ট্রেডের ফ্যাসিলিটেশন সেখানে সিগনিফিক্যান্স মোটামুটি কাছাকাছি। এটা নিয়ে কোনো কথা আছে এমআইবি নিয়ে? কোনো প্রশ্ন? না স্যার। ওকে, থ্যাংক ইউ। দেন উই আর গোয়িং ফরওয়ার্ড। এই যে এটা বললাম এলআইএম, লোন এগেইনস্ট ইম্পোর্টেড মার্চেন্ডাইজ। এখন কি বলে, এ ক্রেডিট ফেসিলিটি টু দ্য ইম্পোর্টার ফর রিটায়ারমেন্ট অ্যান্ড ক্লিয়ারেন্স অফ দ্য কনসাইনমেন্ট গুডস। কনসাইনমেন্ট, এই ক্রেডিট ফ্যাসিলিটি এই পর্যন্ত থাকে, কনসাইনমেন্ট ক্লিয়ার করবে ফ্রম হোয়ার, ফ্রম দ্য রেসপেক্টিভ কাস্টমস পোর্ট অথবা এলসি স্টেশন। এখান থেকে আমি ডকুমেন্টস দিয়ে দিলাম, পিএডির এগেনস্টে তো ইম্পোর্টার ডকুমেন্টস পেয়ে গেছে, সে সিএনএফ এজেন্টকে দিল মাল ছাড় করানো। এই ছাড় করানোর পরেও সে ব্যাংকে টাকা দিতে পারলো না, তখন কি করলো ইম্পোর্টার, এই মালটা ব্যাংকের গোডাউনে উঠায় দিল। তখন এইটার স্বীকৃতি হিসাবে কি করলো, এই স্বীকৃতি হিসাবে মালটা রেখে দিল, পেমেন্টটা হয়ে গেল। এইটা হলো কে বলা হয় লিম। মিলিমের অর্থ হলো মাল ব্যাংকের কন্ট্রোলে, আন্ডার দ্য ব্যাংকস লক অ্যান্ড কি, সেখানে ব্যাংকে জমা থাকবে। ইম্পোর্টার পার্ট এখানে হয়তো 10 লাখ টাকা, 10 লাখ টাকা আছে, 10 লাখ টাকার মাল আছে। ইম্পোর্টার একবারে 10 লাখ টাকা দিতে পরিশোধ করতে পারেনি, সে 50,000 টাকার মাল নেই, 50,000 টাকার ডিও নেই, ওই 50,000 টাকার মাল বের করে নেই। এইভাবে খুচরো 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 অল্প অল্প টাকা দিয়ে ব্যাংকের গোডাউন থেকে মাল বের করে নির্দিষ্ট সময়ের ভিতরে সেটা পরিপূর্ণভাবে টাকাটা পরিশোধ করে। এই যে পদ্ধতি পোস্টপেড মাল ব্যাংকের গোডাউনে আটকে রেখে টাকা দেয়া, সেটাকে বলা হয় লিম।
বুঝা গেছে? লিম লিম যে প্রশ্ন করছিলেন উনি বুঝছেন কিনা? জি স্যার। আমি কোথাও এলটিআর এর যাত্রীদের দৃষ্টি আকর্ষণ করছি, এই ট্রেনটি স্যার এখানে পরবর্তী কোশ্চেন স্টেশনে আছে। থামবে না। পরের স্টেশন আপনি এটা বাংলাদেশ ইয়ে পশ্চিমবঙ্গ। আছেন, যে মেট্রোতে আছেন উনি সাময়িক একটু ইয়ে করে বসলেখার দেন। জন্য আমরা মেট্রোতে দুঃখিত। যিনি আছেন উনি একটু ইয়েটা বন্ধ করে দেন। This train will not জি স্যার, stop করে at দিচ্ছি any স্যার। জি স্যার। station. ওকে, হ্যাঁ করে Next দেন। station is মেট্রো রেলে আছেন না? হ্যাঁ, এখন গুড। আমি বলেন। হুম কে প্রশ্ন করছিলেন? জি স্যার, তাহলে এই আমার পেমেন্টটা ব্যাংক টোটালটাই দিয়ে দিবে, তাই তো? হুম 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 আর ইম্পোর্টার অল্প অল্প টাকা দিয়ে তার মাল ছুটাই নিবে অল্প অল্প করে। মালসোটা নেবে, হ্যাঁ। এটা স্যার গেলাম কি এখানে কোথায় বললাম? সুদী ব্যাংক, ঠিক আছে। জি লিম ব্যবহার করবে কে? কনভেনশনাল ব্যাংক, ঠিক আছে। তাহলে ইসলামী ব্যাংক যে আছে তারা কি করবে? তাদের ওই ঠিক মেকানিজম একই, তারা অন্য টার্ম ব্যবহার করে। পোস্ট, আমরা এটা আপনার ইয়েতে মনে হয় না, এটা বাদ পড়ে গেছে দেখছি স্ক্রিপ্টটাতে। আপনারা দয়া করে স্ক্রিপ্টটাতে শব্দগুলো যোগ করে নেবেন। পোস্ট মুরাবাহা ইম্পোর্ট, ঠিক আছে। ইম্পোর্ট এটাকে বলা হয় এমপিআই। ঠিক একইভাবে যখন ইসলামী ব্যাংকগুলো এই কাজটা করবে সেটাকে বলা হবে পোস্ট মুরাবাহা ইম্পোর্ট, ঠিক আছে। সেখানে মাল ব্যাংকের কাস্টডিতে, ব্যাংকের গোডাউনে থাকবে, ঠিক আছে। ঠিক আছে ওকে, স্যার। এখানে একটা কোশ্চেন ছিল স্যার। বলেন বলেন। স্যার এই যে ব্যাংকের গোডাউন থেকে যখন আমি মালটা অল্প অল্প আনবো, হুম তো ওখানে কি ওরা কি রেট বাড়াবে নাকি ওরা একটা ইন্টারেস্ট যোগ করবে? না না না, এই সুদী ব্যাংকের কাজই তো হলো, সে আপনার কাছে, আপনি 1 মাস রাখলে 1 মাসের ইন্টারেস্ট চার্জ করবে। আপনি 10 দিন রাখলে 10 মাসের ইন্টারেস্ট চার্জ করবে। ইন্টারেস্ট চার্জ অ্যাজ ইউজুয়াল অফ দ্য ব্যাংকিং ফর্মুলেশনস, ব্যাংকে যেভাবে আপনার চুক্তি করা আছে সেভাবে সে চার্জ করবে। ব্যাংকে তো টাকা জানেন, আপনি ব্যাংক থেকে 10 লাখ টাকা লোন নিলেন 6 মাসের জন্য। আপনি 3 মাসের ভিতরে যদি শোধ করে দেন, ব্যাংকে 6 মাসের সুদ নেই না 3 মাসের নেই? 3 মাসের নেবে। এই জন্য আপনাকে লোনটা দিচ্ছে, লিম দিচ্ছে 3 মাসের জন্যই। আপনি 10 দিন পরে 10 লাখ টাকার ভিতরে 3 লাখ টাকা শোধ করলেন, ওই 3 লাখ টাকা 10 দিন দেবেন। 20 দিন পরে আর 50,000 শোধ করলেন, ওই 50,000 20 দিন শোধ করে দিবেন। মেইন ব্যাংকের কাছে আপনার লোনটা যতদিন থাকবে, যেই পরিমাণ থাকবে ওই পরিমাণের টাকাটা আপনি ওইভাবে দেবেন, দিন হিসেব করে দেবেন, বেশি চাইবে না, ঠিক আছে। আর এমপিআই কিভাবে করবে? এমপিআই একই, লিমোজা এমপিওতা। তাহলে এমপিআই গুলো কি করে? ইসলামী ব্যাংক এই শব্দটা ব্যবহার করে এমপিআই, আর কনভেনশনাল ব্যাংক ব্যবহার করে এলআইএম, ঠিক আছে। এটা তার মধ্যে শরিয়াতের তাহা সুদ তাই ইন্টারেস্ট তাই মুনাফা। ওইটা নিয়ে তো আমি আলাপ করতে আসেনি, দ্যাট ইজ দ্য অ্যানাদার ইস্যু। আপনি এটার সাথে এটাকে কোরিলেট করা যায় না। উই আর ডিসকাসিং দ্য ফরেন ট্রেড, নো দ্য শরিয়া। এখন শরিয়া ব্যাংক এবং ইসলামী ব্যাংকের টার্মের ডিফারেন্সিয়াল আছে। উই আর লুকিং অনলি দ্য name, only the terms, only the terminologies by which name the different is calling different identity, এটা। এখন যাহা মুনাফা তাহাই বা সুদ, আপনার সে যেটা ভালো লাগে আপনি সেটা আলাপ করবেন, দ্যাটস দ্য অ্যানাদার ইস্যু। আমরা যদি শরিয়া নিয়ে আলাপ করতাম, সুদ আর মুনাফা নিয়ে আলাপ করতাম, ওইটা আমাদের ফোকাসে আসতো। আমাদের আলোচনা আজকে শরিয়া আর মুনাফার ইন্টারেস্টে না। আমাদের আলোচনার বিষয় কি? আলোচনার বিষয় হলো ফরেন ট্রেড। ফরেন ট্রেড, হাউ কুড দ্য ব্যাংক ইজ মেক ফাইন্যান্স, আমরা সেটা দেখব। এটা সুদ হবে না ইন্টারেস্ট হবে সেটা নিয়ে কিন্তু আমরা টোটালি আলাপ করছি না। আমরা আলাপ করছি মেকানিজম ফর দ্য ফরেন ট্রেড, ফাইন্যান্সিং ফর দ্য ফরেন ট্রেড, ঠিক আছে। জি ঠিক স্যার। আছে, ওকে। জি তাহলে এটা গেল। তাহলে হোয়াট ইজ দ্য, নিচে আমরা 4 নম্বরে যেটা দেখছি, লোন এগেইনস্ট ট্রাস্ট রিসিভড, এটাকে আমরা বলি কনভেনশনাল ব্যাংকে বলে এলটিআর। সোজা কথা, যা লিম তাই এলটিআর। লিমের ক্ষেত্রে ছিল কি, মালটা সিকিউরিটি হিসাবে ব্যাংক গোডাউনে রেখে দিত। এলটিআর এর ক্ষেত্রে তার কোল্যাটারাল সিকিউরিটি আছে, মাল পার্টিকে দিয়ে দেয়, ব্যাংকের গোডাউনে মাল দেয় না। এই যে ট্রাস্ট রিসিট, ইম্পোর্টারকে বিশ্বাস করে মালটা ছেড়ে দেয়, এটা হলো এলটিআর।
মিন তাহলে লিভে ব্যাংকের গোডাউনে কাস্টডিতে মাল থাকবে, আর এলটিআর এ ব্যাংক মাল ছেড়ে দেবে ইম্পোর্টারের কাছে। ডিপেন্ডস অন দ্য ফেইথ, ট্রাস্ট, বিশ্বাস, আস্থা। এটা বোঝা গেছে? এটা নিয়ে কোনো প্রশ্ন? না স্যার। হুম। আর জি ইসলামী না ব্যাংক গুলো কি বলছে? ওরা যেহেতু ওই যেটা বললেন সুদ আর মুনাফায় ঝামেলা আছে, এই জন্য ইসলামী ব্যাংক কি করবে? ইসলামী ব্যাংক গুলো এইটাকে, যেহেতু তারা সুদ শব্দ ব্যবহার করে না, এই জন্য তারা এল কেটে দিছে। ইসলামী ব্যাংকে হবে শুধু টিআর, ট্রাস্ট রিসিট। ঠিক আছে? জি স্যার। কোনো প্রশ্ন? সবাই বুঝছে? কথা বলেন না, সবাই বুঝছে কি না? জি স্যার, আমি বুঝতে পারছি। হ্যাঁ, নয়ন হোসেন কি বুঝছেন? নয়ন সাহেব আছেন? তারিকুল সাহেব? আচ্ছা স্যার, বুঝতে পারছি। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তাহলে আমরা পরে যাই, যেহেতু আমাদের কিছু বড় পড়ালেখা আছে, আমরা পরে যাই। হ্যাঁ, আপনারা এই শব্দগুলো লিখে নেবেন। সবাই লিখছেন? এমপিআই লিখছেন, ট্যাক্স রিসিট লিখছেন, এখানে আর কি কি বলছিলাম, পিএডি লিখছেন, এমআইবি লিখছেন। তো এগুলো এগুলো খাতায় একটু লিখে নেন। আমাদের মূল এগুলো স্পিচ লিখে নিব স্যার। এই শব্দগুলো নাই। হ্যাঁ, ওকে। এইবার আমরা ইম্পোর্ট মোটামুটি শেষ করে ফেলছি। এবার আমরা এক্সপোর্টে যাব। এক্সপোর্টে দেখব ইম্পোর্টে ব্রিফ, সংক্ষিপ্তভাবে ব্যাংক তো অনেক লোন দেয়, অনেক প্রক্রিয়ার লোন আছে। আমরা শুধু ফরেন ট্রেডের সাথে ব্যাংকের যে লোনগুলো জড়িত এবং ইম্পোর্টের ক্ষেত্রে জড়িত, সেইগুলো আমরা আলাপ করলাম। এখন আমরা দেখব এক্সপোর্ট। এক্সপোর্টে যাওয়ার সময় আপনারা মন দিয়ে শুনবেন। ইম্পোর্টে যেরকম প্রশ্ন করলেন, এক্সপোর্টে যদি কোনো প্রশ্ন থাকে এইভাবে প্রশ্নগুলো করবেন। আমাদের আন্ডারস্ট্যান্ডিং উইল বি ভেরি মাচ ইজিয়ার ইফ ইউ throw some sorts of question related to the issues, মানে what we are discussing। ঠিক আছে? তাহলে আমরা স্যার, দেখবো। বলেন, একটা জানার ছিল স্যার। বলেন। একটা লিব্রা শব্দ শুনছিলাম এলসি হুম। ডিপার্টমেন্টে। লিব্রা, লিব্রা কোন জায়গায় ব্যবহার হয়? এলসি তে লিব্রা, লিব্রা কি লিব্রা কোন আমি 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 জানি না। আপনি শুনছেন মনে হয় লাইবর, এলআই। হ্যাঁ, লিব্রা শুনছেন, বানানটা কি বলেন তো? আপনি শুনছেন না পড়ছেন? শুনেছি। আচ্ছা, শোনার কথা পরে আসবে। এটা হলো এটা হলো বিদেশি টার্মসের সাথে সংশ্লিষ্ট। আমরা কেউ বলে লিবর, কেউ বলে লাইবর। এটা ও হলো আচ্ছা, বুঝতে পারলাম। লন্ডন ইন্টারব্যাংক ট্রানজাকশনস এর একটা টার্মস। সেটা আমাদের এখানে আসবে, সেটা নিয়ে আমরা আলাপ করব। এই জন্য বলছি, যা পড়ানো হয় সেইটুকুর ভিতরে ফোকাস করবেন। তাহলে কি হবে? তাহলে আপনি জানতে পারবেন। আপনি যদি অ্যাডভান্স চিন্তা করেন, আমি কি আমরা যাচ্ছি বলছি এটার ভিতরে সেটা শুনতে। মাথার ভিতরে ঢোকে না। ঠিক হ্যাঁ, আছে? ঠিক এই আছে। জন্য কোনো প্রশ্ন থাকলে আমি বলছি পুট অন দ্য মাইন্ড। You may get the answer during the delivery. Otherwise, we have the time for question and answer at the end of the lecture. আমরা সেরকম দেব। আর যেই টপিকস এর উপরে, যেই প্যারাগ্রাফ গুলোর উপরে we are discussing, after just concluding the discussion, we are giving the time for asking the question। যেই বিষয়ের উপরে পড়ানো হচ্ছে ওইটা নিয়ে রিলেটেড কোশ্চেন করবেন। আর সব শেষ হওয়ার পরে যদি দেখেন যে নো, my desired lecture didn't come, then you will ask the question that। ঠিক আছে? ওকে স্যার। তাহলে সেটা আমাদের জন্য ভালো হবে, আপনার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য। দ্যাট উইল বি ভেরি মাচ ইজিয়ার অ্যান্ড ভেরি মাচ সিম্পল ফর আন্ডারস্ট্যান্ডিং দ্য বেটার। ঠিক আছে? Okay. তাহলে ফাইন্যান্সিং টু দ্য এক্সপোর্টার্স। এক্সপোর্টার্স মিন রপ্তানির ক্ষেত্রে, রপ্তানিকারকদের ক্ষেত্রে ব্যাংক কিভাবে ফাইন্যান্স করে। একটা হলো প্রি শিপমেন্ট, আমরা পোস্ট শিপমেন্ট দুটোই পড়ছি, প্রি শিপমেন্ট অ্যান্ড পোস্ট শিপমেন্ট। একটা হলো ট্র্যাকিং ক্রেডিট প্রি শিপমেন্টের ক্ষেত্রে, ব্যাক টু ব্যাক লেটার অফ ক্রেডিট, একটা হলো এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফান্ড। হ্যাঁ, এই তিনটা। আবার পোস্ট শিপমেন্টে আছে তিনটা: ফরেন ডকুমেন্টারি বিল পারচেস, ইনভয়েস ডিসকাউন্টিং, ফরফেইটিং অবলিক ফ্যাক্টরিং। এই শব্দ ছয়টা আপনাদেরকে একটু মুখস্থ রাখতে হবে। এইবার একটু ডিটেইলে যাব। ঠিক আছে? একটা হলো
প্রি শিপমেন্ট ফাইন্যান্স। প্রি শিপমেন্ট ফাইন্যান্স কি আমরা আগে আলাপ করছি। ঠিক ইম্পোর্টারের ক্ষেত্রে প্রি শিপমেন্ট ফাইন্যান্স এটা হলো আগের থেকে ব্যাংক ফাইন্যান্স করতো, ইম্পোর্টারের কিছু সুবিধা হতো। এক্সপোর্টে যখন প্রি শিপমেন্ট ফাইন্যান্স করবে তখন এক্সপোর্টারও কিছু বেনিফিট সেখানে পাবে। কিসে বেনিফিট পাবে? সে র মেটেরিয়াল প্রকিউর করবে শিপমেন্টের আগে, সেই জায়গায় সাপোর্ট পাবে। সে ব্যাংকে সে কি করবে, সে ফ্যাক্টরির লেবারদের স্যালারি দিবে, সেই সাপোর্ট গুলো পাবে। এই রকম সাপোর্ট ব্যাংকের কাছে যখন পায় পণ্য জাহাজীকরণের আগে, সেইটাকে বলা হবে প্রিশিপমেন্ট ফর দ্য এক্সপোর্ট। ব্যাংক এগুলো করে, যেগুলো করে সেগুলো আমরা একটু দেখছি, এবার একটু ডিটেল দেখব। ডিফারেন্ট টাইপস অফ প্রিশিপমেন্ট ফাইন্যান্সিং টুলস। ফাইন্যান্সিং টুলস গুলো কি কি? প্যাকিং ক্রেডিট। প্যাকিং ক্রেডিট আমরা আলাপ করছি এখানে, এখানে আলাপ করব। A credit provided to the exporter to finance for procurement of the export-oriented imports or intermediary goods before shipment. আপনি একটা ট্রেডিং কোম্পানি, শুধু ম্যানুফ্যাকচারিং এ আমি গেলাম না, ট্রেডিং কোম্পানি। ট্রেডিং কোম্পানি কি হবে? ট্রেডিং কোম্পানি 100 পিস ল্যাপটপের অর্ডার পাইছে। চায়নার একটা কোম্পানি, এবি কোম্পানি, বাংলাদেশে 100 পিস আপেলের ল্যাপটপ এক্সপোর্ট করতে চায়, দাম হলো $10 লক্ষ। এর কাছে, এক্সপোর্টারের কাছে $10 লক্ষ নাই। তখন সে কি করলো? ব্যাংক অফ চায়নাতে গেল, ওই এলসিটাকে সে লিয়েন রাখলো বা মর্টগেজ রাখলো, রেখে কি বললো, ভাই আমার কাছে তো $10 লক্ষ দাম, 100 পিস ল্যাপটপ, আমার কাছে $6 লক্ষ আছে, তুমি আর $4 লক্ষ আমাকে এই এলসির এগেনস্টে লোন করে আমাকে দাও, যাতে আমি মালটা শিপমেন্ট করতে পারি এবং ডকুমেন্টসটা তোমার কাছে প্রেজেন্ট করতে পারি। তখন ব্যাংক অফ চায়না ওই যে এবি কোম্পানিকে $4 লক্ষ দিল। এটা হলো প্রি শিপমেন্ট ফাইন্যান্স ফর এক্সপোর্ট, দ্যাট ইজ কল্ড প্যাকিং ক্রেডিট। বুঝা গেছে? হুম, জি স্যার। নাকি কঠিন? না স্যার, সহজ আছে। হুম, সহজ। তো ওটা এই হলো আমি যে এক্সপোর্টের এগেনস্ট একটা এলসি পাইলাম, ওই এলসিটার যে আমার যেই পরিমাণ মাল দেওয়ার কথা ছিল ওই পরিমাণ আমার প্রোডাক্ট নাই, তাহলে আমার বাকি প্রোডাক্ট প্রডিউস করার জন্য টাকা শর্ট আছে, এটা আমি আমার অ্যাডভাইস ব্যাংকের সাথে আলাপ করে টাকাটা লোন নিলাম। গুড। এটা হবে জাহাজীকরণের আগে, ডকুমেন্ট ব্যাংকে জমা দেওয়ার আগে, তাই না? ব্যাংক বিশ্বাস করে তাকে লোনটা দেবে, এই লোনটাকে বলা হয় প্যাকিং ক্রেডিট। এই একই কেস, এই প্যাকিং ক্রেডিট হবে ফর দ্য কনভেনশনাল ব্যাংক। তাহলে আরেকটা জিনিস আমরা বলি, আমরা ইসলামী ব্যাংকগুলো একটা শব্দ ব্যবহার করে, সেটা হলো বিএআই, বাই ইস তিস না, সম্ভবত শব্দটা এরকম, আমি একেবারে ক্লিয়ার না, তবে শব্দটা এই হবে, বা ইস্তিসনা। এখন এই প্যাকিং ক্রেডিট তো আপনাকে দিতে হবে, ক্রেডিট লোন, ব্যাংক তো লোন দেয় না, হ্যাঁ, এই জন্যই তারা একটা শব্দ ব্যবহার করে বা ইস্তিসনা। এই বা ইস্তিসনার মধ্য দিয়ে প্রিশিপমেন্ট ফাইন্যান্স প্রোভাইড করা হয় ফর দ্য এক্সপোর্টার্স। ব্যাক টু ব্যাক লেটার অফ ক্রেডিট। ব্যাক টু ব্যাক লেটার অফ ক্রেডিট আমরা আমরা ইম্পোর্টের ক্ষেত্রে আলাপ করছি, ঠিক ভাইস ভার্সা এক্সপোর্টারের ক্ষেত্রে। ব্যাক টু ব্যাক, যখন সে ব্যাক টু ব্যাক লেটার অফ ক্রেডিট পাবে, তখন এক্সপোর্টার ব্যাংক থেকে ঠিক ইম্পোর্টার যেভাবে ইম্পোর্টের ক্ষেত্রে ইম্পোর্টারের ব্যাংক থেকে যেভাবে সাপোর্ট পাইছিল, এখানেও ঠিক সেইভাবে সে সাপোর্টটা পাবে। ফাইনান্সিয়াল সাপোর্ট মিন মাল প্রকিউরমেন্ট করবার জন্য ব্যাংক তাকে টাকা দিবে। এটা হলো ব্যাক টু ব্যাক লেটার অফ ক্রেডিট। আমরা এটা নিয়ে বেশি সময় দিব না। এরপরে আমরা বলবো এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফান্ড। আমরা যেটা জানেন, আমাদের বাংলাদেশ ব্যাংক কি করে এক্সপোর্টকে বুস্ট আপ করবার জন্য, বিশেষ করে আমাদের রেডিমেড গার্মেন্টস এবং ব্যাক টু ব্যাক ও অন্যান্য ক্ষেত্রে যেই সমস্ত ইন্ডাস্ট্রিগুলো, সেক্টরগুলোকে বাংলাদেশ বুস্ট আপ করার চেষ্টা করছে, তাদের জন্য বাংলাদেশ ব্যাংক একটা ফান্ড ডেভেলপ করছে। সেই ডেভেলপ ফান্ডকে বলা হয় এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফান্ড বা ইডিএফ। এই টাকাটা বাংলাদেশ ব্যাংক বিভিন্ন এডি ব্যাংকের মধ্য দিয়ে এক্সপোর্টারদেরকে প্রোভাইড করে অত্যন্ত স্বল্প সুদে। সেই ফান্ডটাকে বলা হয় ইডিএফ এর ফান্ড। হ্যাঁ,
ইসলামী ব্যাংকে দেয়, ইস্টার্ন ব্যাংকে দেয়, ব্যাংক এশিয়াকে দেয়, ব্র্যাক ব্যাংকে দেয়। প্রত্যেক ব্যাংকের সক্ষমতা অনুসারে সেই ব্যাংকের ফরেন ট্রেড অনুসারে মিন এক্সপোর্ট অনুসারে, শুধু এটা এক্সপোর্টের এগেনস্টে হয়, ইম্পোর্টের এগেনস্টে হয় না। এক্সপোর্টারদেরকে একটা লোন দেয়, সেই লোনটা হলো ইডিএফ ফান্ড বা এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফান্ড। এটা বাংলাদেশ ব্যাংকের টাকা। হ্যাঁ, বাংলাদেশ ব্যাংক রিজার্ভ থেকে এই টাকাটা খরচ করে। এই জন্য দেখেন, আপনারা আইএমএফ এর সাথে যে ক্যালকুলেশনের পার্থক্য দেখেন, আইএমএফ একরকম হিসাব দেয়, বাংলাদেশ ব্যাংক আর একরকম হিসেব দেয়। বাংলাদেশ ব্যাংক বলে যে না, আমাদের এখন 32 বিলিয়ন। আইএমএফ এসে বলছে যে নো, তোমার তো 26 বিলিয়ন, তাহলে আমাদের 6 বিলিয়ন গেল কোথায়? এই রকম বাংলাদেশ ব্যাংক যেই টাকাগুলো ব্যাংকে লোন দিয়ে ফেলছে, ওইটা আইএমএফ ক্যালকুলেশনে আনে না। এই জন্য ডিফারেন্সিয়ালটা ওইটা হয়। ফরেন কারেন্সি এবং ফরেন এক্সচেঞ্জের যদি কখনো ক্লাস থাকে, সেটাতে আমরা ডিটেল আলাপ করব, এখন এই আলাপে যাব না। এতটুকু শুধু বললাম, আইএমএফ এর সাথে আমার দেশের যে পার্থক্যটা হচ্ছে, ক্যালকুলেশন অফ দ্য ফরেন কারেন্সি, ইডিএফ ওয়ান অফ দ্য রিজন। তাহলে ইডিএফ কি? আমাদের এক্সপোর্টকে বুস্ট আপ করবার জন্য এক্সপোর্টারদেরকে এক্সপোর্টের আগে যেই টাকাটা সেন্ট্রাল ব্যাংক দিচ্ছে, সেটা হলো ইডিএফ বা এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফান্ড। দেখি আমরা আমরা স্ক্রিপ্টে কি লিখছি সেটা একটু দেখব। EDF allows to have access to financing in foreign exchange for input procurement by the manufacturer exporters। সোজা কথা, যে আলাপটা আমরা করলাম, যে উৎপাদনকারী সে রপ্তানিকারক সেই টাকাটা পাবে। ব্যাংক এডস can borrow USD funds from EDF to pay for against FC loans to manufacturer exporters। ব্যাংক কি করবে? এডি কি করবে? বাংলাদেশ ব্যাংক থেকে এটা বড় করবে, করে সে হয়তো একটু কম টাকায় নেবে, সে বেশি টাকায় দেবে। সে 2 টাকায় নেবে, সে 2.5 টাকায় এক্সপোর্টারকে দিবে। বাংলাদেশ ব্যাংক থেকে নেবে 2 টাকার সুদে, এক্সপোর্টারকে দেবে 2.5 টাকা সুদে। EDF is the refinancing program and as per decision of the Bangladesh Bank in 2020। আমরা যে কথাগুলো বলছি, যদি না মেলে আপনারা ধরে বসবেন। এখনো পর্যন্ত আমরা যে কথাগুলো বলছিলাম প্রিভিয়াসলি, সেগুলো আমাদের বক্তৃতার সাথে মিলছে। তাহলে কিভাবে 2002 সালে কি বলছিল সেটা আমরা একটু ডিটেল দেখব। লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার ম্যানুফ্যাকচারার এক্সপোর্টার্স অফ from their ADs will be entitled maximum single borrower limit $20 million। যেন তেন কথা না, যারা লেদার গুডস আছে সক্ষমতা অনুসারে 20 মিলিয়ন পর্যন্ত ইন্ডিভিজুয়াল কোম্পানি ম্যানুফ্যাকচারার, তাদের এক্সপোর্টের এগনেস্টে বাংলাদেশ ব্যাংক থেকে যে ইডিএফ সাপোর্ট পাওয়া যাবে সেটা 20 মিলিয়ন পর্যন্ত হইতে পারে। নট কাউন্টিং ফর দ্য টাকা, দিস ক্যালকুলেশন উইল বি as per ডলার। of the US dollar। BKMEA members mean Bangladesh Knit Wear Manufacturer and Exporter Association, মানে নিট গার্মেন্ট যেটাকে আমরা বলি, ওরা পাবে 15 থেকে 20 মিলিয়ন ডলার। এইবার আসেন, যে বলছিলেন এর ইন্টারেস্ট রেট কত হবে সেটা বলছে। ইন্টারেস্ট রেট অফ ইডিএফ বাংলাদেশ ব্যাংক উইল চার্জ এট 6 month US dollar লাইবোর প্লাস 0.50%। এখানে লাইবোর মিন লন্ডন ইন্টারব্যাংক অফার রেট। প্রত্যেক সময়ে লন্ডন, লাইবোরের অর্থ কি বললাম? লন্ডন ইন্টারব্যাংক অফার রেট, সেটা লন্ডনের ব্যাংক একটা সুদ ঘোষণা করে, সেই ঘোষণাকে লাইবোর বলা হয়। এই যে রেট থাকে এইটা সে নেবে, এর সাথে ব্যাংকগুলো 0.05% অতিরিক্ত নেবে। এডিস উইল চার্জ ইন্টারেস্ট 6 month US dollar লাইবোর প্লাস 1.5 to 2%। তাহলে এটা কি হলো? বাংলাদেশ ব্যাংক চার্জ করবে লাইবোরের সাথে 0.5 যোগ করে। আর ব্যাংকগুলো, বাংলাদেশ ব্যাংক তো আর পার্টিকে সরাসরি দেবে না, এক্সপোর্টারকে সরাসরি দেবে না। এক্সপোর্টার হলো হামিম গার্মেন্টস। হামিম গার্মেন্টস এক্সপোর্টের এগেনস্টে এই টাকাটা নিচ্ছে 5 মিলিয়ন US ডলার। এই 5 মিলিয়ন US ডলার বাংলাদেশ ব্যাংক দিবে হামিমকে দেওয়ার জন্যই, কিন্তু হামিমকে সরাসরি দিবে না। হামিমের অ্যাকাউন্ট আছে ইসলামী ব্যাংক কর্পোরেট শাখায়, ওই টাকাটা যাবে ইসলামী ব্যাংকের কর্পোরেট শাখাতে, লাইবোর প্লাস 0.5%। ইসলামী ব্যাংক কর্পোরেট শাখা হামিমকে দিয়ে দিবে
টাকাটা ফুল, সে চার্জ করবে লাইবর প্লাস 1.5 থেকে 2, যেটা সে ফ্লেক্সিবল মনে করে। সে যদি মনে করে যে নো, আমি 1.5 নেবো, তাহলে বাংলাদেশ ব্যাংকে ফাইন দেবে, তার 1% লাভ। যদি বলে না আমি 2 দেবো, তাহলে বাংলাদেশ ব্যাংকে 0.5 দিয়ে দিতে হবে, তার নিট লাভ থাকবে 1.5%। বোঝা গেছে এটা? জি স্যার। আন্ডারস্ট্যান্ড? এখন ওই 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 যে মনে যে কোশ্চেন ছিল সেটা আসছে? জি স্যার আসছে। ওকে। লিবর, আচ্ছা আমার এটা ভুল শোনা হয়েছে। হ্যাঁ, তার নাম হচ্ছে লিবর। আমার যেটাই হোক বললাম তো, কেউ বলে লিবর, কেউ বলে লাইবর। ভাই আমরা বাংলাদেশি মানুষ, উচ্চারণ নিয়ে আমরা বুঝবো না? আমরা আমরা মিললে হলো। আমরা সেই আব্বাস আর গাব্বাসের গল্প বলছি না, মনে আছে? আব্বাস আর গাব্বাসের গল্প কি? আব্বাস আর গাব্বাসের গল্প বলেন তো একজন। আমি মনে হয় শুনতে পাই নাই। মনে শুনতে পায় না? দুই বন্ধু এক জায়গায় গেছে, তো দুইজনের সাথে একটু গোলমাল হয়েছে। তো একজন আর একজনের বলছে, "এই, তোর আব্বার নাম কি?" রহিম করিমকে বলছে, "তোর আব্বার নাম কি?" বলেছে, "আব্বাস।" কয়, "বেটা গাব গাছ।" তো যখন বাপ সম্পর্কে এটা বলা হয়েছে, তখন করিমের কষ্ট লাগছে না? জি স্যার। করিমের কষ্ট লাগছে। হ্যাঁ। তো এবার রহিমকে বলছে, "তোর আব্বার নাম কি?" কয়, "আমার নাম, আব্বার নাম তো মোহাম্মদ সেলিম।" হ্যাঁ। কয়, "শালার অসভ্য।" হ্যাঁ, তাহলে কি বললি, এটা মিললো? কয়, "মিলুক আর না মিলুক, গালি তো হইলো।" ঠিক আছে? হুম। হুম। তো তো আমাদের ব্যাপার হলো এটা, উচ্চারণ যাই হোক না কেন, কেউ বলে লিবর, কেউ বলে লাইবর, দুটোই আমার কাজ উপরে। হ্যাঁ, কাজ একই। কাজে দুটোই এক। ওই আপনি যখন প্রথম বলছিলেন, যাহাই ইন্টারেস্ট তাহাই মুনাফা তাহাই প্রফিট, হইতে পারে না হইতে পারে, উপরওয়ালা ভালো জানে। ঠিক আছে? আমরা পড়াওয়ালা, পড়তে আসছি, আমরা পড়বো। আমাদের কোনো আর্গুমেন্ট নাই, কারোর সাথে কোনো তর্ক নাই। উই আর ফুললি একাডেমিক পারপাস হিয়ার। ঠিক আছে? ঠিক জি আছে। স্যার। ওকে, থ্যাংক ইউ। তাহলে ফরেন ডকুমেন্টারি বিল পারচেজ, এই একই কথা। আপনি, আমরা যেভাবে আলাপ করছি, আমরা ওই যে বিল, আমরা বলছিলাম না যে আপনি ডকুমেন্ট প্রেজেন্ট করতে আসবেন, কি করবে? এক্সপোর্টার কোনো ফাইন্যান্স নেই নাই, সে ইডিএফ নেই নাই, সে প্যাকিং ক্রেডিট নেই নাই, সে বাই তৃষ্ণা নেই নাই, সে মাল শিপমেন্ট করে দিছে। মাল শিপমেন্ট করে দিয়ে ব্যাংকে ডকুমেন্ট সাবমিশন করছে, ডকুমেন্ট ব্যাংক বিল পারচেজ করে নিছে। এটাকে আমরা বলি নেগোসিয়েশন। আমরা আলাপ করছি যখন আমরা এলসি পড়ছি, এই নেগোসিয়েশন মিন ডকুমেন্ট কিনে নেওয়া। তো কিনার ইংরেজি হলো পারচেজ। তো নেগোশিয়েটিং ব্যাংক, যেই ব্যাংকে, ব্যাংক অফ চায়নাতে কি হলো, ফরেক্সের অ্যাকাউন্ট ছিল, সে মাল, ল্যাপটপ, 100 পিস ল্যাপটপ এক্সপোর্ট করে দিছে। ব্যাংক অফ চায়নাকে ডকুমেন্ট নিয়ে আসছে, ডকুমেন্ট প্রেজেন্ট করছে, আর সে টাকাটা নিয়ে চলে গেছে। ব্যাংক অফ চায়না কিন্তু ইসলামী ব্যাংক থেকে পেমেন্ট পায় নাই। ব্যাংক অফ চায়না ওই ডকুমেন্টসটা কিনে নিছে। এই কিনে নেওয়াকে বলা হয় পারচেজ, আর ইম্পোর্টের ভাষায় আমরাকে বলি নেগোসিয়েশন। ঠিক আছে? স্যার। ইনভয়েস ডিসকাউন্টিং। ইনভয়েস ডিসকাউন্টিং হলো, আমার, খুব সংক্ষেপে, আমার বিল ছিল $10,000, আমার $10 লাখ, আমার $10 লাখ লাগে না। আমি বললাম, ভাই আমাকে 30% টাকা দাও, $3 লাখ হলেই আমি পেরে যাই। এই যে $3 লাখ ডিসকাউন্ট করে দিয়ে দিল, এই একটা। আর একটা হলো, আর একটা হলো যে তুমি ডিসকাউন্ট করে দাও, আজকে ডলার, চায়না আরএমবি রেট আছে $1 সমান সমান 13 আরএমবি, তোমাকে আমি সুদ দিব না। হ্যাঁ, আবার কে? একটু মাইকটা বন্ধ রাখেন। হুম। আমি কি হলো, আজকে, আজকে ডলার চায়না রেনিমিবি রেট আছে $1 সমান সমান 13 রেনিমিবি। এইটা তখন কি করলো, ইসলামী ব্যাংকগুলো এটা করে। ইসলামী ব্যাংক কি করে, যেহেতু তারা ইন্টারেস্ট চার্জ করতে পারে না, বাংলাদেশের প্রেক্ষাপটে বলি, বাংলাদেশে কি হয়েছে, হামিম কোনো লোন নেই নাই, সে ডকুমেন্ট নিয়ে আসছে, সে $10 মিলিয়ন ডকুমেন্ট জমা দিছে। তো তার তো পরের কনসাইনমেন্ট রেডি করার জন্য টাকা লাগবে। তখন সে বলল, ভাই আজকে ডলারের রেট আছে $120, তুমি মনে করো হয়তো এটা 15 দিন কি 20 দিন কি 1 মাস পরে টাকা আসবে, তুমি 30 ডেজের ডিসকাউন্ট করো। 30 ডেজ ডিসকাউন্ট করে 100, যেই রেট হয় ব্যাংকগুলো এটা রেট ডিক্লেয়ার করে,
30 ডেজ ডেফার্ড হলে কত রেট হবে, সাইটে কত হবে, 60 ডেজ কত হবে, 90 ডেজ কত হবে, 180 ডেজ কত হবে, 360 ডেজ কত হবে। ব্যাংকের রেট চার্ট আমরা একদিন দেখাইছিলাম যে ফরেন ফরেন এক্সচেঞ্জে এটা রেট চার্ট প্রত্যেকটা অথরাইজড ডিলার ব্যাংক কি করে, তারা প্রত্যেকদিন, যেহেতু এখন আমরা বলছি ডলারের রেট হবে ডিমান্ড অ্যান্ড সাপ্লাই, আমাদের আমাদের রেট বাংলাদেশ ব্যাংক নির্ধারণ করে দিবে না। প্রত্যেকটা ব্যাংক তাদের চাহিদা এবং যোগানের ভিত্তিতে তারা ফরেন কারেন্সির রেট নির্ধারণ করবে। তারা যখন রেটটা নির্ধারণ করে সাইড বেস, ওটাতে অনেকগুলো রেট থাকে। ওখানে বিসি থাকে, বিলস ফর কালেকশন আমরা দেখাইছি, যেটা ইম্পোর্টের জন্য হয়। ওডি থাকে, অন ডিমান্ড, যেটা এক্সপোর্টের জন্য হয়। টিটি থাকে, টিটি ক্লিন থাকে। হ্যাঁ, অনেকগুলো রেট থাকে এই রকম। 15 দিন, 20 দিনের কত হবে, 30 দিনের কত হবে, 60 দিনের কত হবে, 360 দিনের কত হবে, 180 দিনের কত হবে। ব্যাংকগুলো একটা ডিক্লেয়ার করে, ওই ডিক্লেয়ার রেটে ডিসকাউন্ট করে নেয়। ডলার আজকে সাইট রেট হলো 122 টাকা, তুমি 30 ডেজের ডিসকাউন্ট দিচ্ছে 121 টাকা 50 পয়সা। এই যে পদ্ধতিতে ব্যাংকগুলো ডকুমেন্ট কেটে নেয়, সেটাকে কিনে নেয়, সেটাকে বলা হয় ডিসকাউন্টিং। ঠিক আছে। এখন কথা হলো এখানে আছে আর কি, এখানে একটা থাকলো ফরফেইটিং। ফরফেইটিং বা ফ্যাক্টরিং, ফাইন্যান্সিং মেথড দ্যাট exporters receive by selling medium long term receivable at discount without recourse। এর অর্থ হলো একই জিনিস ভাই, আমি তোমাকে সুদ দিব না, তোমার কাছে আমি ডকুমেন্টস দিলাম, এই টাকায় 122 টাকার ডকুমেন্টস তুমি 121 টাকা হোক, 121 টাকা 30 পয়সা হোক, 121 টাকা 60 পয়সা হোক, যেটাই তোমার রেট করা আছে, তুমি ওইটা কম দামে, ডিসকাউন্ট মানে কি, কম না বেশি? কম স্যার। হ্যাঁ, কম স্যার। কম স্যার। কম। তাহলে ডিসকাউন্টের বিপরীতটা কি? প্রিমিয়াম। প্রিমিয়াম। আপনারা প্রিমিয়াম। যারা ইকোনমিক্স এর স্টুডেন্ট, আমরা যারা কমার্সের স্টুডেন্ট, তারা আমরা দুটো শব্দ ব্যবহার, আমি প্রিমিয়ামে কিনছি, 100 টাকার মাল প্রিমিয়ামে যদি কেনেন তাহলে দাম কত হবে বলেন? 102 টাকা, 105 টাকা এরকম হতে পারে। গুড। যেটাই হলো আমার 100 টাকার বেশি হবে। বাটার দোকানে ডিসকাউন্ট দিচ্ছে, 600 টাকার জুতা, 30% ডিসকাউন্ট, তাহলে আপনি কত দিয়ে কিনবেন? 36 30% যোগ হবে না 30% বিয়োগ হবে মূল দাম থেকে? বিয়োগ হবে। কমে যাবে, কমে 36 যাবে। গুড। এখানে ডিসকাউন্টিং হলো ভাই, যে মূল্য আছে আজকে সাইট রেট ছিল 122 টাকা, তাহলে ডিসকাউন্ট যদি হয় তাহলে কি, ব্যাংক তো 30 দিন পরে টাকা পাবে, ওই 30 দিন কি করে, ওই ইন্টারেস্ট হলে কি হয়, তাদের একটা ভালো সাপোর্টিভ টিম আছে, একটা শিক্ষিত জনশক্তি আছে, তারা এটা ঠিক করে। এটা কি হয়, তারা ওইভাবে একটা রেট ধরে নেয়, নিয়ে ওটা ডিসকাউন্ট করে দেয়, এটা ঝুঁকি থাকে না। ঝুঁকি থাকলে এটা এক্সপোর্টারের জন্য ঝুঁকি থাকে না, কিন্তু ব্যাংকের জন্য বড় ঝুঁকি। আপনারা যখন ফরেন এক্সচেঞ্জের রিস্ক পড়বো, সেই জায়গাগুলো আমরা এগুলো দেখব। হঠাৎ করে যদি যদি রেনিবিবি রেট, টাকার রেট যদি বেশি হয়, আমি আজকে 121 টাকা 50 পয়সা করে 30 ডেজ ডিসকাউন্টে ডকুমেন্টস কিনে নিলাম, এবার কি করলো, টাকা রাইজ করে গেল, ওটার দাম কি হইলো, টাকার দাম কমে গেল অথবা পড়ে গেল, ব্যাংক ঝুঁকিতে থাকে না? স্যার। থাকে কিনা? হ্যাঁ। যদি বেড়ে গেলে তো লাভে থাকবে, হুম আবার বেড়ে গেলে লাভে থাকবে। বেড়ে গেলে লাভে থাকবে। এইটা আর ইন্টারেস্ট হলে কেউ ঝুঁকিতে থাকে না খুব একটা বেশি। এই জন্য ইসলামী ব্যাংকের প্র্যাকটিস যখন হবে তখন একটু ঝুঁকি বাড়বে। এটা হলো এই একটা। এর বাইরে আমরা আর একটা ব্যাপার এখানে আসেনি, দেখে আসে কিনা, ও বিউর কথা বলছি, দেখেন, অফশোর ব্যাংকিং ইউনিট। আমরা অফশোর ব্যাংকিং এর নাম শুনছেন কেউ? না স্যার। আমরা একটু আলাপ করি। অফশোর, OFFSHOR, অফশোর ব্যাংকিং। হ্যাঁ, অফশোর ব্যাংকিং। এই অফশোর ব্যাংকিং হলো আধুনিক ব্যাংকিং এ একটা নতুন সংযোজনও বলা যায়, যদিও এটা আগে থেকে আসছে। বাংলাদেশ ব্যাংক সাধারণত 2020 সালের পরের থেকে এইটাতে একটু ইম্পর্টেন্স দিচ্ছে, এবং 2024 সালে একটা ভালো নীতিমালাও হয়েছে। অফশোর মানে কি? অফশোর, অফশোর হচ্ছে উপকূল।
তার মানে এটা উপকূলীয় ব্যাংকিং। আমেরিকা, বাহামা, কেম্যান দ্বীপপুঞ্জ এই জায়গাগুলোতে নাবিক জাহাজ এবং নাবিকদের সাপোর্ট দেওয়ার জন্য একটা ব্যাংকিং সিস্টেম চালু হলো, সেটা হলো অফশোর ব্যাংকিং। এই অফশোর ব্যাংকিং এর মেইন থিওরি হলো এর ক্যাপিটাল হবে ফরেন কারেন্সি, এ ইনভেস্টমেন্ট করবে ফরেন কারেন্সিতে, ফরেনারদের এ ডিপোজিট নিবে ফরেন কারেন্সিতে। এটা হলো অফশোর ব্যাংকিং। বাংলাদেশ ব্যাংক এইগুলোকে অনুমোদন দিচ্ছে বাংলাদেশে কাজ করবার জন্য। তো বাংলাদেশের একটা ব্যাংক, ইসলামী ব্যাংক, যখন অফশোর ব্যাংকিং চালু করবে দেশের ভিতরে, তখন দেশে আলাদা ব্যাংক হইতে পারবে না। এই জন্য এখানে বলা হয়েছে OBU, মিন অফশোর ব্যাংকিং ইউনিট। হ্যাঁ, দেশের ভিতরে ইসলামী ব্যাংক একটা অফশোর ব্যাংকিং চালু করতে পারবে, এইটা হবে OBU। এই OBU যখন একটা নির্দিষ্ট নির্দিষ্ট হিসাব মেনটেন করবে, নির্দিষ্ট অ্যাকাউন্ট মেনটেন করবে সব ফরেন কারেন্সিতে, সে ডিপোজিট নেবে ফরেন কারেন্সিতে, ইনভেস্টমেন্ট করবে ফরেন কারেন্সিতে, এইটা হলো অফশোর ব্যাংকিং। হ্যাঁ, যারা বাংলাদেশি ন্যাশনালস বিদেশে থাকে, যারা প্রবাসী, তারা এখানে ডলারে ইনভেস্টমেন্ট করতে পারবে, মেন ডিপোজিট রাখতে পারবে। তাদের ইনভেস্টমেন্ট মিন ব্যাংকের ডিপোজিট। ব্যাংক এই টাকা, আমরা যে ফরেন ট্রেডে যে ফাইন্যান্সিং এর বিষয়গুলো আলাপ করলাম, এই ব্যাংক এই ফাইন্যান্সিং এ এই সকল সেক্টরে, ইম্পোর্টে এক্সপোর্টে, প্রি শিপমেন্টে পোস্ট শিপমেন্টে ফাইন্যান্স করতে পারবে। এই একটা সিস্টেম আধুনিক ব্যাংক ব্যবস্থায় এখন করা হয়েছে, সেটা হলো অফশোর ব্যাংকিং। মেন এই ব্যাংকের ডিপোজিট হবে ফরেন কারেন্সিতে, ইনভেস্টমেন্ট হবে ফরেন কারেন্সিতে। যেই সমস্ত ব্যাংক নিজ দেশের ভিতরে আলাদা অফশোর ব্যাংকিং খুলবে, তাদেরকে বলা হবে OBU বা অফশোর ব্যাংকিং ইউনিট। বাংলাদেশ ব্যাংক এইটার অনুমোদন দিছে এবং বাংলাদেশে এটার লেনদেন কার্যক্রম পরিচালিত হচ্ছে। এইটার সুবিধা হলো এখানে রুলস এন্ড রেগুলেশনস অনেকটা শিথিল থাকে দেশীয় আইন কানুনের চেয়ে, এবং এই জায়গাগুলোতে দুর্নীতি অথবা আইনের বাইরে, আইনের ব্যত্যয় হওয়ার ঝুঁকি থাকে। যাই হোক, সবগুলোকে মেনে নিয়ে বাংলাদেশের ফরেন ট্রেডকে বুস্ট আপ করবার জন্য সরকার এটার অনুমোদন দিছে। আমরা এটা পড়ব এবং পড়লাম। এখন যেটা বললাম, আমরা এই পর্যন্ত কোনো প্রশ্ন আছে কিনা? আমরা আমরা মোটামুটি ফাইন্যান্সিংটা পড়ছি, আমরা রিস্কে যাব। রিস্কে যাওয়ার আগে কোনো প্রশ্ন আছে কিনা? কোনো প্রশ্ন থাকলে বলেন। স্যার, আমি একটা কথা শুনছি যে ওয়ার্ল্ড ব্যাংক থেকে নাকি কিভাবে ঋণ পাওয়া যায়, বা এটা হুম, একটু বলতেন। হ্যাঁ, ওয়ার্ল্ড ব্যাংক যেটা দেয় আমরা সেটা বললাম। ওয়ার্ল্ড ব্যাংকের টাকা তো আপনি পাবেন। ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ সরকারকে টাকা দেয়, বিভিন্ন প্রতিষ্ঠানকে টাকা দেয়, বিভিন্ন প্রতিষ্ঠানের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রজেক্টের বিপরীতে টাকা দেয়। সেটা ফরেন ট্রেডের মাধ্যম দিয়ে না। ধরেন আমাদের বহু ফাইন্যান্স আছে, মেঘনা গ্রুপ 1%, 2%, 3%, RFL, বিদেশের টাকা রেট কম, সুদ কম না, 1%, 2%, 3%, 4%। তাদের যে বিজনেসের গ্রোথ, এই গ্রোথটা এত বেশি কেন? বেশি হওয়ার একটা কারণ হলো তারা কম সুদে বিদেশ থেকে টাকা পায়। শুধু ওয়ার্ল্ড ব্যাংক থেকে টাকা পায় না, আরো বিভিন্ন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট গুলোতে টাকা পায়। এই টাকা পাওয়া যায়, কিছু ক্রাইটেরিয়া আছে, সেগুলো ফুলফিল করলে পাওয়া যায়। সেটা শুধু ফরেন ট্রেডে না, বিভিন্ন প্রজেক্ট করবার জন্য পাওয়া যায়, বিভিন্ন প্রোগ্রাম করবার জন্য পাওয়া যায়, বিভিন্ন জোন করবার জন্য পাওয়া যায়, এটা পাওয়া যায়। এটা ঠিক আছে। আমরা এখন শুধু আলাপ করছি ফরেন ট্রেড, ফরেন ট্রেডের ফাইন্যান্সিং এর রুলস এন্ড রেগুলেশনস নিয়ে। এই ফরেন ট্রেডে বিদেশি প্রতিষ্ঠানগুলো ফাইন্যান্স করে। আমরা তো প্রতিষ্ঠান নিয়ে আলাপ করিনি, আমরা সিস্টেম নিয়ে আলাপ করছি, এই জন্য প্রতিষ্ঠানগুলোর নাম ওইভাবে আসেনি। ঠিক আছে? জি স্যার। আর কোনো প্রশ্ন? না স্যার। আর কেউ অন্য কোনো প্রশ্ন আছে কিনা? ওকে, যদি না থাকে তাহলে আমরা একটু রিস্ক গুলো একটু দেখবো। হ্যাঁ, রিস্ক কি আছে ফরেন ট্রেডে? ডেফিনিট ফরেন ট্রেডে অনেক রিস্ক আছে। রিস্ক ইন ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিং, ডিফারেন্ট টাইপ অফ রিস্ক আর সাস্টেইনিং ইন
import export financing such as commercial risk, buyer being unable to fulfill contractual obligations. আমি একটা চুক্তি করছিলাম যে ভাই মালটা আনলে ওই যে বললাম আমি আমার সিকিউরিটি নাই, আমি বলছিলাম আমার $1,00,000 এলসি, আমি $10,00,000 $10,000 সিকিউরিটি দিলাম, আমি $90,000 ডকুমেন্ট আসলে দিয়ে দেব, আমি দিতে পারলাম না, ব্যাংক বিএডি করে পেমেন্ট দিল। ডকুমেন্ট নেওয়ার সময় আমি বললাম ভাই ডকুমেন্টস তো কনসাইনমেন্টটা তো পোর্টে আসছে, পোর্টে ড্যামারেজ হচ্ছে, তুমি দাও, মাল আসলে আমি দিয়ে দেব। মাল আসলো, ব্যাংক ছাড়াই আনলো, আমি দিতে পারলাম না, ব্যাংকের কাস্টডিতে রাখলাম, ব্যাংক আমাকে দিছিল 3 মাসের জন্যই, আমি 3 মাসেও মালগুলো নিতে পারলাম না টাকা পরিশোধ করে, তখন কি হবে? ব্যাংক ঝুঁকিতে পড়বে কিনা? হুম, জি, ব্যাংক ঝুঁকিতে পড়বে। পড়বে। জি এই শুরু হলো, মামলা মোকদ্দমা শুরু হবে, লিগ্যাল নোটিশ শুরু হবে, জেল পুলিশ শুরু হবে, ঠিক কি না? জি এত সময় তো আমরা খুব ভালো ভালো কথা বলছিলাম, এখন ঝুঁকির কথাগুলো একটু বলবো। এই হলো কমার্শিয়াল রিস্ক। তাহলে ফাইনান্সিয়াল রিস্ক কি? How alternative terms of the payment should affect liquidity during its different phases until payment. আমরা কি করছিলাম? আমরা ফাইনান্সিয়াল ঝুঁকি, আমরা যখন ডিসকাউন্টের কথা বলছিলাম তখন দেখলাম আমি আমি ডকুমেন্ট পারচেস করে নিছি ডিসকাউন্ট করে $121। ভাই যেদিন আমি পেমেন্ট দিতে গেলাম সেদিন হয়ে গেল $122। যেদিন আমি পেমেন্ট পাইলাম সেদিন হয়ে গেল $118। ব্যাংকের ঝুঁকি আছে না? জি স্যার। এই ব্যাংকের ফাইনান্সিয়াল ঝুঁকিগুলো বিবেচনা নিতে এবং অত্যন্ত কাজ করে। আমাদের যে সমস্ত ব্যাংকগুলো দেখেন ফটকা বাজারিতে যায়, আমাদের শাহজালাল ব্যাংক ডুবতে বসছিল এই ফরেন কারেন্সিতে, এইভাবে ইনভেস্টমেন্ট করে, যাক পরবর্তীতে তারা কোনোভাবে সেটাকে মেকআপ দিছে। হ্যাঁ, কোয়ালিটি রিস্ক। কোয়ালিটি রিস্ক আমরা কমার্শিয়াল রিস্কের ভিতরে অনেকগুলো আলাপ করছি। কোয়ালিটি রিস্ক, এখন কোয়ালিটি রিস্ক কি? The proper quality risk analysis is important for the importer exporter ensure that the final products are as good as the sample. আমি করছিলাম কি, আমি বললাম তুমি মাল দিবা আমাকে, আমাকে দিবা যে হার্ড ডিস্ক দিবা আসুসের, সে হার্ড ডিস্কের আসুসের না দিয়ে স্কাইনেটের দিয়ে দিল, এটা লো কোয়ালিটি। আমি 100 পিস মাল আনলাম, 100 পিসের ভিতরে 30 পিস আমার ওয়ারেন্টিতে চলে আসলো, আমি মালের ঝুঁকিতে পড়বো। এই রকম যদি লো গ্রেডের মাল আসে, লো কোয়ালিটির মাল আসে, তাহলে আমার লস হয়ে যাবে, আমি ক্ষতিগ্রস্ত হব। এবং এই কাজগুলো যখনই হয় আমি যেভাবে হ্যান্ডেল করি, কোয়ালিটি যদি কম বেশি হয়, আমি আজকে একটা খারাপ মাল বেচলাম, পরবর্তীতে যদি আমার এই মাল আবার আনি, যারা আমার আজকের কাছ থেকে, যারা রিটেইলার আমার কাছ থেকে কিনছিল, তারা আমার কাছ থেকে মালটা নিতে চাইবে না। এই মালটা যে নিতে চাইবে না, আমি এটা ঝুঁকির ভিতরে পড়ব। এবার হচ্ছে কারেন্সি রিস্ক। কারেন্সি রিস্কের আলাপ আমরা করছি বেসিক্যালি দ্য ফরেন এক্সচেঞ্জ রিস্ক। কারেন্সির দাম কমলে, ইম্পোর্টের সময় যদি কারেন্সির দাম কমে তাহলে একটা ইফেক্ট পড়ে, এক্সপোর্টের সময় যদি কারেন্সির দাম কমে একটা ইফেক্ট পড়ে। আমরা বলি আজকে আমি এক্সপোর্ট করলাম $10 মিলিয়ন, $10 মিলিয়ন যেদিন আমি এক্সপোর্টের বিল আমি নিয়েছিলাম সেদিন $121 দাম হিসেব করে নিলাম, যেদিন আপনি পেমেন্ট পেলাম সেদিন টাকা হয়ে গেল $122। তাহলে লস হবে না লাভ হবে? লাভ হবে। লাভ হবে। লাভ হবে। ঠিক সাইমultaneous চিন্তা করেন, আমার ইম্পোর্ট বিল $10 লক্ষ, আমি যেদিন ডকুমেন্ট কিনছি $121, পেমেন্ট যেদিন আমার দিতে হবে $122, তাহলে লাভ হবে না লস হবে? লস লস হয়ে হবে। যাবে, কারণ বেশি টাকা যাবে। দিস ইজ দ্য কারেন্সি রিস্ক। আইনের ভাষায় আমরা এটাকে বলি, ফরেন ট্রেডের ভাষা হলি ফরেন এক্সচেঞ্জ রিস্ক।
basically nothing but the currency risk. Currency risk mean currency convertibility risk. আমার টাকার দাম কমলো না বাড়লো, যদি বাড়ে তাহলে এক্সপোর্টের ক্ষেত্রে আমার লাভ, ইম্পোর্টের ক্ষেত্রে আমার লস। লস। এবার হলাম কি কারেন্সি রিস্ক, এক্সচেঞ্জ রেট অফ টাকা অ্যাজ আওয়ার ডোমেস্টিক কারেন্সি। ওই ঘুরে ফিরে একই কথা আছে যে যদি টাকার দাম বাড়ে তাহলে আমি এক্সপোর্টে আমার লাভ হবে, টাকার দাম যদি বাড়ে ইম্পোর্টে আমার ইম্পোর্টে আমার লাভ হবে, এক্সপোর্টে আমার লস হয়ে যাবে। দিস ইজ দ্য ইস্যু। এখন দেখেন কি বলছি এখানে, the USD BDT buying and selling rates below are highest and lowest interbank exchange rates at Dhaka. The cross rates of BDT with other foreign currencies are based in New York and closing the exchange rates. এটা কি আমাদের মোটামুটি মোটামুটি এই আলাপ করতে যায় আমাদের আরো জটিলতার সৃষ্টি হবে। এইগুলো বইয়ে বুকিশ ভাবে যেটা লেখা আছে সেগুলো এখানে আমরা লিখছি, কিন্তু মূল আলোচনা হলো যে কারেন্সি রিস্ক হলো আমাদের মতো দেশে কারেন্সি যেহেতু ভেরি মাচ ভোলাটাইল, অত্যন্ত রিস্কি। মনে করব টাকার দাম যদি বাড়ে তাহলে এক্সপোর্টে আমার লস, ইম্পোর্টে লাভ। টাকার দাম যদি কমে এক্সপোর্টে লাভ আর ইম্পোর্টে লস। ঠিক কিনা? জি স্যার। ওকে, এইটা কিন্তু আমেরিকা, ও তো নিজস্ব কারেন্সি, ও তো আর কনভার্টিবিলিটি নাই, ঠিক কিনা? তাহলে ওর কি লাভ আর লস আছে? না। কত সমান? তারও লাভ আর লস আছে। সে কি করলো, সে সে ইএনএলসি করছে। সে কি করছে, জাপান ডলার নেই নাই, সে ইএনএলসি করছে, ইয়েন স্ট্রং হয়ে গেছে, তখন ইউএস এর লস হবে না? জি স্যার। ও হবে, হবে। এই জন্য কারেন্সি রিস্ক প্রত্যেকটা কান্ট্রি টু কান্ট্রি সে কি করে, ডিপেন্ড করে, ভ্যারি করে, কিন্তু মাস্ট কোরিলেট, রিলেট করে, সংশ্লিষ্ট থাকে। তো মোটামুটি এটা হলো আমাদের আজকের আলোচনা। আমরা টোটাল ফরেন এক্সচেঞ্জ ফাইন্যান্সিং, ফরেন ট্রেড ফাইন্যান্সিং নিয়ে আলাপ করলাম। আমরা এখানে দেখলাম বেসিক্যালি আমাদের ফরেন এক্সচেঞ্জ মিন, ফরেন ট্রেড মিন দুটো বিষয়, ইম্পোর্ট এবং এক্সপোর্ট। আমরা দেখলাম ইম্পোর্টেও ব্যাংক ফাইন্যান্স করে, এক্সপোর্টেও ব্যাংক ফাইন্যান্স করে। ইম্পোর্টে দুটো ভাবে ফাইন্যান্স করে, একটা হলো প্রি শিপমেন্ট ফাইন্যান্স, একটা হলো পোস্ট শিপমেন্ট ফাইন্যান্স। আমরা সেই দুটো দেখছি। ঠিক এক্সপোর্টেও ব্যাংক ফাইন্যান্স করে, একটা হলো প্রি শিপমেন্ট পর্যায়ে মিন জাহাজীকরণের আগে, আর একটা হলো জাহাজীকরণের পরে, সেটা আমরা দেখছি। ডিফারেন্ট টাইপ অফ ইনভেস্টমেন্ট আমরা দেখছি, ইনভেস্টমেন্ট স্কিম গুলো দেখছি। আমরা কনভেনশনাল ব্যাংক কিভাবে সেগুলোকে ডাকে, সেগুলোকে বলে, সেটা আমরা দেখছি। সিকিউরিটি থাকলে কিভাবে হয়, সিকিউরিটি না থাকলে কিভাবে হয়, সেগুলো আমরা দেখছি। ইসলামী ব্যাংকগুলো কিভাবে এই টুলস গুলোকে, তাদের ইনভেস্টমেন্টের মোড গুলোকে ডাকে, সেটা আমরা দেখছি। এবং যখন দেখছি যে পর্যাপ্ত কোল্যাটারাল সিকিউরিটি, সহায়ক জামানত না থাকলে ব্যাংকগুলো মালকেও সিকিউরিটি রেটে টাকা দেয় ফরেন ট্রেডের ক্ষেত্রে, সেটা আমরা দেখছি। ফাইনালি আমরা ঝুঁকিগুলো দেখছি যে ফরেন ট্রেডে অত্যন্ত ঝুঁকি বিদ্যমান থাকে। যদি লোকাল কারেন্সি বেড়ে যায়, লোকাল কারেন্সি ডিমান্ডেবল হয়, লোকাল কারেন্সি ইনক্রিজ করে, তাহলে ইম্পোর্টে ইম্পোর্টে লাভ হয়, এক্সপোর্টে লস হয়। ঠিক ভাইস ভার্সা, যদি ডিক্রিজ করে তাহলে এক্সপোর্টে লাভ হয়, ইম্পোর্টে লস হয়। মোটামুটি আমাদের এই পর্যন্ত আলোচনা ছিল। আমরা আলোচনা করলাম দীর্ঘ অনেকটা দিন, প্রায় 2.5 মাস 3 মাস মতো আপনাদের সাথে ছিলাম। আমরা কিছু বিষয় নিয়ে আলাপ করছি। এই চলার পথে আপনাদের সাথে আপনাদের অনেক আলাপ হয়ে গেছে, অনেক কথাবার্তা হয়ে গেছে। আমি কখনো বেশি কথা বলছি, ঠিক মতো ক্লাসে আসতে পারি নাই, আমি দেশের বাইরে ছিলাম, মোটামুটি একটা দুটো ক্লাস মিস হয়েছে। সবকিছু মিলায়ে আমরা এটা যে সফলভাবে সমাপ্ত করতে পারছি, সেটার জন্য আপনারা কোঅপারেশন করছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাই, অথরিটিকে ধন্যবাদ জানাই। আর আমি আল্লাহ হাফেজ বলি, এরপরে আপনাদের জন্য কথা থাকে সেটা বলবেন, কোনো প্রশ্ন যদি থাকে সেটা নিয়ে আমরা আলাপ করব। আর সাথে সাথে আরেকটু অ্যাড করব, চলার পথে সামনের দিনে যখন যদি কোনো সাপোর্ট হয় আমাকে বলবেন। আজকেও দেখছি আপনাদের গ্রুপের 1-2 জন মনে হয় আমাকে এসএমএস করছে, আমি যতটুকু পারছি সেইগুলো তাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করছি।
সবাই ভালো থাকবেন। এরপরে আপনাদের একটু কথা শুনে আমরা আজকের ক্লাসটা শেষ করব। আমাদের আখেরি ক্লাস অন্তিম মুহূর্ত সমাপ্ত হবে, ঠিক কিনা? জি জি স্যার। স্যার। হুম। স্যার স্যার আমি ওই যে ক্লাস নিয়ে আমি ওই যে হুম। ইনস্টলেশনে কল দিছিলাম যে গতকালকে ক্লাসটা ছিল 8তম ক্লাস, আজকে ক্লাসটা 10তম ক্লাস কিভাবে হয়? তো নো 9। নো নো, 8 না, কালকে তো লিখতে ভুল হয়েছে, কালকে 9 ছিল। কালকে কি ইয়ে গেছে 8? হ্যাঁ 8 কালকে দেখাইছে। 9 ছিল, তাই 8 তাহলে দুটো পাবে। ও, এই না, কালকে 9 ছিল। কালকে আমরা কি ইউসিবিডিসি পড়ছি না? গতদিন না, গতদিন আমরা ইউসিবিডি ছিল 8, গতকাল আমরা পড়ছি গতকালকে ডকুমেন্টেশন। আমরা কমার্শিয়াল ডকুমেন্টস এবং ট্রান্সপোর্ট ডকুমেন্টস পড়ছি, এটা 9 ছিল। আজকে 10। গতকালকে ফরেন ট্রেড করছিলাম। হ্যাঁ, ডকুমেন্টেশন ছিল। আমরা ট্রান্সপোর্ট ডকুমেন্টস এবং কমার্শিয়াল ডকুমেন্টস দুটো জিনিস, ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস, এই তিনটা জিনিসকে আমরা কভার করছি কালকে। আচ্ছা। আর কোনো বিষয়? না স্যার, এটা তাহলে ক্লিয়ার হলো। তাহলে আমি হুম। বারবার ফোন দিছিলাম, রিসিভ করে নাই ওরা কল। শোনেন, আপনি বলি, আপনার ব্যাপারটা কি হয়েছে জানেন? দুই দোস্ত এক ক্লাসে পড়ে, ঠিক আছে? তো আজকে কি বার? আজকে বুধবার না? জি বুধবার, জি স্যার। স্যার। তো বছর শেষ। রাত বাজে 11টা। বল্টু বল্টু দোস্ত পল্টুরে ফোন দিছে, দিয়ে বলছে, দোস্ত কালকে তো পরীক্ষা আছে, তাই না? তো পরীক্ষা দিবি তো? ও সর্বনাশ, পরীক্ষাটা তো আমার মনে নাই। কয় ওই সমস্ত হবে না, পরীক্ষা আছে, চল পরীক্ষা দিতে হবে, পাস তো করা লাগবে। তোকে ঠিক 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 ঠিক, চল তাহলে কালকে পরীক্ষা দেব। এইবার পল্টু বলছে, দোস্ত কালকে কি পরীক্ষা রে? তখন বল্টু মাথা চুলকার বলে, আরে এত চিন্তা করিস কেন, প্রশ্ন দেওয়ার পরে তো দেখতে পারবো পুরো পরীক্ষাটা কি। ঠিক আছে, জি ঠিক কি না? বল্টু জি বলে, স্যার। প্রশ্ন দেওয়ার পরে বুঝতে পারবা না কি পরীক্ষা। হ্যাঁ, তো আমি পড়ালাম, আপনারা পড়লেন, হয়তো বা কোনো জায়গায় এক জায়গায় লিখতে ভুল হয়েছে, 9 জায়গায় 8, তাহলে তো এটা কারেকশন করে নিতে হতো, ঠিক কি না? জি তাহলে স্যার। আমরা কেমন ছাত্র বুঝতে পারতেছেন তো? হুম, নাকি নাকি আমি ভুল বললাম? না না, ঠিক না, আছে স্যার। ঠিক আছে। ওকে, তাহলে আমরা যদি কোনো প্রশ্ন না থাকে, তাহলে আজকে আমাদের অন্তিম ক্লাস আমরা এখানে শেষ করি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, সবাই আর জি ভালো আমাদের স্যার, জন্য থাকবেন। দোয়া করবেন স্যার। ইনশাল্লাহ ইনশাল্লাহ, জি। আসসালামু আসসালামু আলাইকুম আলাইকুম স্যার। রহমতুল্লাহ। আর স্যার এই নাম্বার ফোন দিতে পারবো না? হুম 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 হুম, এটা পাবেন, পাবেন। তো ওকে ওকে, হ্যাঁ, আসসালামু জি, আসসালামু আলাইকুম। আলাইকুম।